আম্মু, ও আম্মু, বল। এত চেঁচাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে, তো কি করবো? খাবার দাও। ফ্রেশ হইছ? না। যা ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাইলাম, খাইয়া এক ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো উৎসর ফোনের শব্দে। কই রে তুই? ঘুমাই বন্ধু। শালা আমরা এখানে বসে আছি আর তুই ওইখানে? কোথায় তোরা? কোথায় থাকি আমরা? আচ্ছা বস, আমি আসতেছি। জলদি আয়। উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আড্ডাখানার সামনে আসতেই এক মেয়ের সামনে পড়ে গেলাম। নিজেকে সামলাইতে না পেরে খেলাম মায়ার সাথে ধাক্কা, পড়ে গেলাম দুজনেই। উঠে মেয়ের দিকে তাকাতেই খেলাম ক্রাশ। কি সুন্দর, পুরো যেন পড়ি। কোনটা রাইখা কোনটার প্রশংসা করব সবকিছুই যে সেই। উফ, জ্বলে গেল রে। এমন সময় পড়লো ঠাস, থাপ্পড় খাইয়ে আমার হুঁশ ফিরল। রাবিশ, মেয়ে দেখলে কি ধাক্কা দিতে মন চায় নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোদের মতো ছেলেদের আমার ভালো করেই জানা আছে, সবগুলো বজ্জা। দেখুন, আমি বলছি তো ইচ্ছে করে করি নাই, তবু কেন এত কথা বলছেন? ইচ্ছে করো না? তাহলে কিভাবে করছো? আসলে আমি দৌড়ে আসছিলাম, হঠাৎ আপনি সামনে চলে আসলেন, তাই ব্যালেন্স না রাখতে পেরেই এটা ঘটলো। ওকে, আর যেন না দেখি। সরি বলুন। কেন? শুধু শুধু থাপ্পড় দিলেন তো তাই। আমি কাউকে সরি বলি না, সো গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি তাকালো, ইশারায় বলল কি আপনি কি সিঙ্গেল? তবে রে, অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়। এক দৌড়ে বন্ধুত্বের মাঝে চায়ের দোকানে চলে আসলাম। কিরে এত লেট হলো কেন? আর বলিস না, পড়িতে ধরছিল। কি কথা বলতে বল। আরে শালা সত্যি কইতাছি, পড়ি ধরছিল। আমার ভার্জিন মনটাও নিয়ে গেছে। কি সব বলছিস? কিছুই বুঝি না। বোঝা লাগবো না, চুপ থাক। ধুর। পল্লব কোথায়? আসতেছে। কিছুক্ষণ পর পল্লব আসলো। কিরে শিয়াব, বল। মেয়েটা তোকে থাপ্পড় দিল কেন? কোথায় দেখলি? তিন মাথার মোড়ে, যেখানে তোমারে কষিয়ে দিচ্ছে। পল্লবের কথা শুনে তপু উৎস আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি ভূত। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? মাইয়ার হাতে থাপ্পড় খাও, সি সি সি। এই বেটা, ওইটা মেয়ে না তো, ওইটা তো ছিল একটা পরী। আমি স্পষ্ট দেখছি এবং মেয়েটাকেও চিনি। কে ভাই, বলস না? সাব্বিরের বোন। আমার পেছনের বেঞ্চের সাব্বির? হুম। ওরে মাম্মা, কি খবর শুনাইলা? তোমারে তো আমি। থাম থাম, উনি আমাদের 4 বছরের সিনিয়র। মানে? মানে উনি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। কি? ওকে। তারপর আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। রাতের বেলা ঘুমানোর আগে সাব্বিরকে ফেসবুকে নক করলাম। কি রে, হ্যাঁ বল। তোর বোন আছে? কেন, কি হয়েছে? শালা আগে বল। আগে বল। সামনে কিন্তু পরীক্ষা, মাথায় আছে? হ্যাঁ আছে। কি আছে? বোন আছে। এই তো মামা, লাইনে আসছো। নাম কি? জানি না। আচ্ছা, ফেসবুক আইডির নাম বল। তাও জানি না। দেখ, যা জিগাইছি বল, না হলে কিন্তু যা শালা। সময় আমারও আইবো, মনে রাখিস। আসুগা বাই। পরীক্ষার বিষয়টা বুঝলেন না তো? সাব্বির পরীক্ষার সময় আমার পিছে বসে আর আমাকে কপি করে। আশা করি বুঝছেন। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে সাব্বির আমাকে নক করলো। কি রে? বলো শালা বাবু। তোরে রে? কিছুই করতে পারবি না, এখন থেকে দুলাভাই ডাকা শুরু কর। রাখবি তোর ফাজলামি? বল, কি বলবি? মেয়েটা কেমন রে? সুন্দর। কেন, কি হয়েছে? কে এটা? তোর ভাবি। মানে? আমার গার্লফ্রেন্ড। কাউরে বলিস না প্লিজ। মাম্মা, নিজের পায়ে নিজেই কোড়াল মারলা। কি? তোমার বোনের আইডির নামটা বলো। জানি না। বলবি না তুই? না। রাখ তুই SMS। আর মেয়েটার ফটো সব ভাইরাল করতেছি, পুরা বাংলাদেশে ছড়াইয়া দিব। ব্ল্যাকমেল করতেছস? দিবিনি বল। নাম? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করতে বল। ওর কাছে ফোন নাই। তো ফোন কিনবে কিছুদিন পর। এখন কি ফেসবুক চালাই না? চালাই। আর মোবাইল দিয়া? আমি যেটা দিয়ে চালাচ্ছি সেটা দিয়া। তাহলে ঢোক ওর আইডিতে, তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরা দে। না, ঢুকবো না। ঢুকবি নাকি ভাইরাল করবো? থাক, করতাছি। কিছুক্ষণ পর নোটিফিকেশন আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। ওকে শালাবাবু, ধন্যবাদ। এইবার তুমি তোমার প্রেম গাছে তেল মারো, আমি তোমার বোনরে পটাই। ধুর। ঘুমাইলাম, টাটা। শালা নিজেই আইসা আমার কাছে ধরা দিছে। যাই হোক, আমি তো আমার জানটার আইডি পাইলাম। ভাই, আপনারা আবার কেউ এইরকম ব্ল্যাকমেইল করেন না, সবাই কিন্তু এক না। কিছুদিন যাওয়ার পর একদিন রাতে ফেসবুকে ঢুকতেই দেখি আমার জানের জান, প্রাণের প্রাণ অ্যাক্টিভ। দিলাম টুক করে মেসেজ, হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? এই সেই রকম আছি। তা কি করেন? চ্যাটিং করি। আপনি? প্রেম করি। ও মা, তাই? হুম। কার সাথে করেন? এই তো আপনার সাথে। কি? হুম। তুই আমাকে চিনিস? আরে তুই করে বলছেন কেন? ইচ্ছে জাগছে তাই। ও, তোর বয়স কত? এই তো 18 হইল। কেন? এমনি। আপনি কি আমার থেকে বড় নাকি? যদি বলি বড়,
তাহলে আর কি, আমার রুলস অনুযায়ী কাজ করব। মানে? যদি বড় হন তাহলে বউ বলে ডাকবো, আর যদি ছোট হন তাইলে পিচ্চি সোনা বইলে ডাকবো। কি? কিছু করার নেই, এটাই আমার রুলস। তোর রুলসের গুষ্টি কিলাই। হুর কিসের কিলাকিলি? এখন বলেন, আপনি কি আমার সিনিয়র? আমি তোর সিনিয়র। হুরে। কি হলো? বউ, ও বউ, বউ গো। গুড নাইট। আরে বউ শুনবা তো? কি? আই লাভ ইউ। বাই। দূর চলে গেল। সেদিনের মতো ঘুমালাম। ইস, এত তাড়াতাড়ি সেটিং করতে পারবো ভাবতেও পারি নাই। তারপরের দিন কলেজে গেলাম। কলেজে কিরে, কি অবস্থা? এই তো সেই রকম। তোরে দেখে আজ অনেক খুশি খুশি লাগতেছে। আজ আমি অনেক খুশিতেই আছি। এত খুশি কিসের রে? সুমাইয়াকে পাইয়া গেছি। এইটা আবার কেডা? সাব্বিরের বোন মানে আমার বউ। তো পাইলি মানে? ফেসবুক আইডি পাইলাম, কালকে হালকা পাতলা হইয়াও গেছে। বুঝি নাই। অত বুঝে কাম নাই, বিয়ার সময় দাওয়াত আইসা খাইয়া যাইস। এখন ক্লাসে চল। চলো, স্যার এখনই ক্লাসে ঢুকবে। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বের হলাম। ক্লাস শেষে আমার জানটাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর পেলাম। এক নজর দেখা তারপর বাসায় চলে গেলাম। তারপর রাতের বেলা ফেসবুকে ঢুকলাম। উনিও অ্যাক্টিভ। দিলাম মেসেজ, হাই বউ। ওই কিসের বউ রে? বউ কিসের হয় নাকি, বউ তো বই হয়। তোর বড় আপদের সাথে মজা করতে খারাপ লাগে না? আরে ধর, কিসের বড় আপু টাপু, তুমি আমার সোনা বউ, আমি তোমার সোনা জামাই। না, আমি কেউ না তোর। আরে বউ শোনো না, কি শুনতাম? তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিনই প্রেমে পইরা গেছি। তুই আমাকে দেখছ? দেখছি তো। কোথায় দেখলি? তুমি অনার্স দ্বিতীয় ইয়ারে পড়ো। হুম কলেজের নাম? ঠিক আছে, এখন বল কোথায় দেখছ? ওই তো দেখছিলাম কোনো এক মাঠে। কোন মাঠে? কি জানি মনে পড়ছে না। এই, তোর প্রেম যে কোথায় দেখছস সেটাই ভুলে গেলি? আরে মনে পড়ছে। কোথায়? তুমি কলেজ থেকে বাড়ি ফিরতেছিলা, আর আমি 1 নম্বর ব্রিজে বসেছিলাম। তখনই তোমাকে দেখছি এবং প্রেমে পইরা গেছি। আহারে, আচ্ছা, আমার মাঝে কি আছে যে তুই প্রেমে পড়ছিস? ওই তো চুল আরেকটা হলো। আরেকটা কি? থাক, পরে বলবো। না, এখনই বল। না, বলা যাবে না। হুর। ওই দিন তুমি একটা পিঙ্ক কালার ড্রেস পরছিলা, তোমাকে হেভি লাগতেছিল, তাই তো দিলে ঘন্টি বাজলো আর প্রেমে পইরা গেলাম। বানাই বানাই মিথ্যা কথা আর কত বলবি? আমি মিথ্যা বলি না। ও ভালো। আমি তোমার পুরো ফ্যামিলি সম্পর্কে জানি। কি জানোস? তুমি একা, আর তোমার এক ভাই আছে। হ, তো আর কি? আর হচ্ছে তুমি আমার বউ। হুর, তোর আজাইরা কথা রাখ। আমি ঘুমালাম, টাটা। আরে বউ, এত জলদি কিসের? আর একবার বউ বলবি তো তোকে। আচ্ছা বউ বলবো না, বেবি বলবো। না, বলবি না। আমি বলবোই। যা ইচ্ছে কর, বাই। যা বাবা, অফলাইন চলে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। আবার তারপর দিন রাতে, হাই বেবি। তোর কাজ কাম নাই আর? আপাতত তোমাকে পটানো ছাড়া কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমি তো পড়বো না। আরে বউ গো। আমি তোর বউ না, বুঝলি? আচ্ছা কবুল বলো। বললে কি হবে? আহা বলো না। বলবো না। কবুল কবুল কবুল। কি? এটা তুই বললেই হবে নাকি? তুমিও তো বলছো। কই, বলি নাই তো। আরে বেবি, তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি নাই, তাই বুঝো না। কি কইলি? না কিছু না। শুনো, কি শুনবো? আমি যে কবুল লিখছি সেগুলো তো তুমি মুখে পড়ছো, তাই না? তো ওই তো কবুল বলছো। আর আজ থেকে তুমি আমার বউ। তোরে যে আমি কি করমু? কিছু করতে মন চাই বুঝি, তাহলে আদর করে দাও। তোর আদরের গুষ্টি কিলাই। আচ্ছা কি লাইও, আমি ঘুমাই। যা। শুনো, আবার কি? আই লাভ ইউ। ওই রিপ্লাই দাও। কিসের? আই লাভ ইউ বলছি তো। তো আমার কি? আমি তো বাসি না। আচ্ছা শুনো। আবার কি? মুয়া। কুত্তা বিলাই বদমাইশ শয়তানের হাড্ডি। পিচি জামাইটারে এসব বলতে পারলা? এসব বলছি মাত্র। তোরে তো আমি। থাক, কিছু করা লাগবো না, আমি ঘুমালাম। যা। আমি ফেসবুক থেকে বের হলাম। তারপর দিলাম এক ঘুম। পরদিন শুক্রবার ছিল, তাই পরদিন একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। তারপর জুম্মার নামাজ পড়লাম। নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেলাম। তারপর বিকালে ক্রিকেট ম্যাচ ছিল বড় ভাইদের সাথে। দুর্ভাগ্যজনকভাবে আমরা 3 রানে ম্যাচ হেরে গেলাম। তারপর রাত্রে সুমাইয়াকে মেসেজ দিলাম, হাই বেবি। হানিমুন কোথায় করব? তুই কোথায় করবি তুই না জানবি, আমারে জিজ্ঞাসা করিস কেন? তুমি আমার বউ, তুমি ছাড়া কাকে জিগাবো? আমি তোর বউ না। কালকেই বিয়া করছি, আজকে অস্বীকার করতেছে। হ, করতেছি। কবুল কবুল কবুল। এই নাও, আবার বিয়া করে ফেললাম।
তোর মাথা আমার মুন্ডু। ঠিক বলছো? কচু। আচ্ছা তোমার একটা পিক দাও তো, আজকে তোমাকে দেখতে পারি নাই, দেখতে ইচ্ছা করতেছে। তুই আমাকে কোথায় দেখছস? এই তো রাস্তাঘাটে, কলেজে। তাহলে সেখানেই দেখিস। আজকে এখন দেখবো, দাও একটা প্লিজ। না, দিব না। আরে দেন একটা। তুই আমাকে তুই করে বললি? তুমি যে আমাকে সারাক্ষণ তুই কইরা বলো। তুই আমার ছোট, তুই করে বলবো না তো কি করে বলবো? তুই বললে আমিও বলবো। না, পারবি না। আগে একটা পিক দাও না, প্লিজ। দিব না। এভাবে আরো কিছুক্ষণ প্লিজ না চললো, তারপর পিক দিল। উফ বেবি, তোমাকে এটা হেব্বি লাগতেছে, মন চাইতেছে তোমাকে আদর করি। চুপ বদমাইশ। তোমার ইয়েগুলো না সেই। কি? তোমার চোখ গো বেবি, চোখ। তাই? গো, চোখ থেকে যেগুলি ছুটতাছে। হুর, তোর চাপা বন্ধ রাখ। ঘুম পাইছে, ঘুমাই। আরে বেবি, আগে শুনবা তো। কি শুনতাম? আই লাভ ইউ। আর কিছু? কি? একটা পাপ্পি দাও। যাবি তুই? না, দাও আগে। আমিই যাই, টাটা। চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। সেই দিন সিদ্ধান্ত নিছি আজকে সুমাইয়ারে প্রপোজ করব কলেজে। কিরে, কি অবস্থা? ভালোই। এখন শোন তোরা, বল কি বলবি? আজকে সুমাইয়ারে প্রপোজ করব। কি কইলি? যা শুনছস তাই বলছি। এত জলদি কিসের? আমি করার আগে যদি অন্য কেউ করে ফেলে তখন কি হবে? তাই সিদ্ধান্ত নিছি আজকেই প্রপোজ করব। কখন করবি? কলেজ ছুটির পর। ওকে, আমরাও থাকবো, বলা তো যায় না। তোকে যদি পিডায় হাসপাতালে পাঠাইয়া দেয়? হইছে, মজা নিতে হবে না। সুমাইয়া তেমন কিছুই করবে না। বাহ বাহ, এত কনফিডেন্স! দেখতে হইব না বউটা কার। আব্বে বেডা, চুপ করে এখন ক্লাসে চল, টাইম হয়ে গেছে। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে জানতে পারলাম অনার্সদের এক্সট্রা একটা ক্লাস চলছে। তাই আমরা সুমাইয়ার জন্য গাছতলায় বসে অপেক্ষা করতে লাগলাম। এই সময় আমার শালাবাবু সাব্বির আসলো। কিরে, তোরা বাসায় যাবি না? না রে শিয়াব, তোর বোনরে প্রপোজ করবো তাই অপেক্ষা করতেছি। হুর হালা, ফাজলামি করার জায়গা পাস না? হালা না কইয়া দুলাভাই ডাকো শালাবাবু। শালা ধুর, থাক তোরা, গেলাম। এইটাই কোন পদে রে? আকাশ চলে গেল, মনে হয় বিশেষ্য পদ। ওর বইনের প্রপোজ করব, আর ও কিছু বললো না। আরে ও ভাবছে মজা করি। হইতে পারে, বাদাম খোর। শালা নাতিরা ভাগে পাইয়া আমার এত ভদ্র সুন্দর শালাবাবুটাকে পচাইতেছে। ওইদিকে তাকা। কোন দিকে আবার তাকামো? আরে ওই যে তুই নায়িকা বের হইছে। তাকাতেই নিজের বেবি হুর কি কই, নিজের ক্রাশকে দেখে হা হইয়া গেলাম। চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। কি বলবো, হেব্বি লাগছে। ওই বেটা, চাইয়া থাকবি নাকি প্রপোজ করবি? প্রপোজ তো করতেই হবে, নাইলে যে এই মুহূর্তগুলার দেখা হবে না। আরে গিয়ে তো প্রপোজ কর। আমি সাহস নিয়ে দাঁড়ালাম, সব প্রতিবন্ধকতা ভুলে গিয়ে সামনে এগোতে লাগলাম। একটু একটু করে পৌঁছে গেলাম ওর সামনে, হাঁটু গেড়ে বসে গেলাম। তারপর ফুলগুলো হাতের সামনে এগিয়ে দিয়ে বললাম, মরুভূমির কাঁপন দেখেছি, দেখেছি রুক্ষতার আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙিন ফুল, হঠাৎ হাওয়ায় উঠতে দেখেছি তোমার খোলা চুল। ভাঙলো আমার ভুল, বৈরাগ্যকে ভালোবেসেছি, ভালোবেসেছি তোমাকে। তোমাকে আমার সবই দিয়েছি ভালোবাসার এক ফাঁকে। আই লাভ ইউ সুমাইয়া, আই লাভ ইউ সো মাচ। দিল দুই গালে দুইটা। শালার বড় আপদের প্রপোজ করলে সবাইটা খায় না কি আমি খাইলাম? তোর এত সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? প্রপোজ করতে কি সাহস লাগে? আমি তো জানতাম ভালোবাসা লাগে। তুই আমাকে ভালোবাসিস? হুম, কবে থেকে? ওই দিন যে ধাক্কা খেলাম সেদিন থেকেই। তুই ভাবলি কি করে তোর মতো লুচ্চা লাফাঙ্গার প্রপোজ আমি একসেপ্ট করব? আমি লুচ্চা? তো আবার কি, মাইয়া দেখলি ধাক্কা খাস? দেখো, এটা অ্যাক্সিডেন্ট ছিল। সামনে থেকে যা, নাইলে আরো দুইটা দিমু। থাক, লাগবে না, যাও। সুমাইয়া হাঁটা ধরলো। এই যে ম্যাডাম শুনছেন, মনে রাখেন আপনাকে আমি বিয়া করবো। এদিকে আয় তুই। না, আর যাচ্ছি না, পারলে নিজে আসেন। খাড়া তুই। আমার পা চলছে, আমি খাড়াইতে পারবো না, টাটা। এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। উনি পেছন থেকে ডাকলেও আমি কানে না নিয়েই ছুটেছি আপন গতিতে। কিরে ভাই, তুই কাঁদিস না কেন? কাঁদবো কেন? একে তো প্রপোজ রিজেক্ট করলো, তারপর দুই গালে থাপ্পড়ও দিল। ওর বেটা থাপ্পড় করে দিল। আমরা সব দেখছি। আরে বেটা, ওইগুলো থাপ্পড় না তো, এটা হচ্ছে হ্যান্ডিং কেস। এইটা আবার কি? আর এখানে আশেপাশে এত মানুষ, সবার সামনে কি আর লিপ কিস দেওয়া সম্ভব? না। না বুঝলে নাই, আমি কি কইছি আমি বুঝি নাই। আর তোরা, আফসোস, এত সুন্দর কইরা প্রপোজ করলাম, একটু ইমপ্রেসও হইল না। কবে না কবে ধাক্কা খাইছি, সেই জন্য নাকি লুচ্চা। আর কোনো ইয়ে পাইল না। ওই বেটা, কি ভাবতেছস? ভাবছি এই মেয়ের এত রাগ কেন। খাপে খাপ আব্বাসের বাপ। শালা তাসনিয়ার বাপ হইব, আর ও হচ্ছে তাসনিয়ার আম্মু।
এইবার মিলা। খাপে খাপ তাসনিয়ার আব্বু আম্মু। রাখ তোদের খাপাখাপি, এখন বাসায় চল। চল। তারপর যে যার বাসায় চলে গেলাম। আমি বাসাতে ঢুকতেই আম্মুর সামনে পড়ে গেলাম। কি রে, তোর গাল লাল কেন? কই লাল? আমি স্পষ্ট দেখতেছি লাল। কে থাপ্পড় দিছে? আরে আম্মু, আমি আর পল্লব থাপড়াথাপড়ি খেলছিলাম, তাই লাল হইয়া রইছে। আমারটা তো সামান্য, পল্লবরে দেখলে তো তুমি অজ্ঞান হইয়াই যাইবা। এইটা আবার কেমন খেলা? ও তুমি বুঝবা না। কি জানি তোদের সব আজব খেলা। ক্ষুধা লাগছে, খাবার দিবা? যা ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হলাম, তারপর খাইতে বসলাম। আমার প্রিয় খাবার আলুর ভর্তা, ডাল আর ভাত। সামনে পাইয়া ভুলেই গেছি যে একটু আগে কেউ আমাকে থাপ্পড় দিয়া রিজেক্ট করছে। আর কিসের রিজেক্ট মিজেক্ট, খাওয়াটা খাইছি রে ভাই। খাইয়া কোনো রকম ভাবে নিজের রুমে আইসা শুইছি। আমার জায়গায় অন্য কেউ হইলে তো মনে হয় এতক্ষণে বাথরুম বন্যা হয়ে যাইতো, মানে বাথরুমে বসে বসে কাঁদতো। বুঝি না এত কান্নাকাটির কি আছে। যতক্ষণ না পাওয়া আসা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাইন মারতে থাকলেই তো চলে। ভাগ্যে থাকলে হবে, না থাকলে নাই। আমার আবার অত কষ্ট করার ইচ্ছা নাই। যাই হোক, রাতের বেলা খাইয়া রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছিলাম। সুমাইয়াকে খুঁজতেছিলাম, অ্যাক্টিভ নেই। কিছুক্ষণ পর দেখলাম অ্যাক্টিভ। টুক করে মেসেজ দিয়ে দিলাম, হাই বেবি। দেখ, আজকে কিন্তু মেজাজ খারাপ। কথা বলিস না তো। কেন, কি হয়েছে? একটা ভাদাইম্মা পোলা আমাকে প্রপোজ করছিল, তাই। উফ, শেষ পর্যন্ত ভাদাইম্মা খেপাত পাইলাম। তারপর কি? কি এর দিছি তারে তুইটা থাপ্পড়। শেষে আবার কইছে আমার নাকি বিয়া করব। মন্ডায় চাইছে জুতা খুললা পিরাইতে। থাক বেবি, ওসব বলে না, তারও তো মান ইজ্জত আছে। মা ইজ্জতের গুষ্টি কিলাই। বেবি, ওর বাড়ি ঠিকানা জানো? কেন? জানলে বলো, আমি আধা ঘন্টা পিটামো। সারা সাহস কত আমার, বউরে প্রপোজ করছে। এবার কিন্তু তোরে সহ। ওলে ওলে বেবি, রাগ করে না। আজকে ঘুমাও, আমিও ঘুমাই। তারপর আমি অফলাইন হইয়া গেলাম। কেই বা নিজের সামনে নিজেকে গালি দিতে দেখবে। আর ও যা শুরু করছে, আল্লাহ জানে কত গালি আজকে আমাকে দিচ্ছে। তারপর দিন কলেজে। কিরে, তুই যে কলেজে? তো কই থাকতাম? আমি তো ভাবছিলাম আজকে কলেজ আসবি না। না আসার কি আছে? কালকে এত বড় ঘটনা ঘটলো, আমি ভাবলাম তুই বাসায় বসে বসে রুমের দরজা আটকাইয়া কাঁদবি। ওই ব্যাট, আমি কি চাকা খাইছি নাকি যে কাঁদবো? শালা বেশি পক পক করবি তো তোর বোনের পিছে লাইন মারমো কইলাম। তোর চুপ। আব্বে শালা, তোর জ্যাঠা কাকা ফুপু মিলাইয়া 13 জন, প্রত্যেকের ঘরে একটা কইরা মাইয়া আছে, বলে যাস কে? তো যা গিয়ে লাইন মার। তাইলে আমার সুমাইয়ার কি হইব? ওই তো, আমি বিয়া কইরা সংসার করবো। একবার বলছস বলছিস, কিছু কইলাম না। পরের বার কইলে এই গাছের সাথে বেঁধে পিডামু। আরে তোরা ঝগড়া লাগছিস কেন? থাম থাম। আজকেও আবার প্রপোজ করব, তোরা থাকবি? করছি, এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে এসে শুনি অনার্স পড়ুয়াদের আগে ছুটি হইয়া গেছে। মন্ডায় চাইতেছে প্রিন্সিপাল টাকলুর মাথা ফাটাই ফেলি। একদিন আগে ছুটি দেয়, আরেকদিন পরে দেয়। যাই হোক, বিমর্ষ মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়া ফ্রেশ হয়ে খাইয়া রুমে শুইলাম। কিন্তু মাথায় সুমাইয়া ঘুরতেছে। প্রপোজ তো করতে পারলাম না, দেখবো কি করে? না দেখলে তো আমার ঘুম আসে না। খালি সুমাইয়ার চোখের চাহনিটা চোখের কোণে উকি মারে, যা মাতাল করে দেয়। ঘুম কেড়ে নিয়ে ওকে ভাবতে বাধ্য করে। মনে মনে বলে, কাজল রাঙা কালো চোখে লুকিয়ে আছে মায়া। সেই মায়াকে জয় করতে হতে হবে তার ছায়া। মায়া নয়, ছায়া নয়, হতেম যদি কাজল, নিত্য তাকে পারতাম জীবন হতে সফল। ভালোবাসা স্বপ্ন জুড়ে তোমার কালো চোখ, সেই চোখের নয়নতারায় আমার ঠাই হোক। সিদ্ধান্ত নিলাম আজকে বিকালে যেভাবেই হোক করে দেখবো। তাই দিলাম একে একে উৎস পল্লব দুপুরে কল। সবাইকে আড্ডাখানায় আসতে বললাম। আমিও চলে গেলাম, ওরাও চলে আসলো। কিরে, ডাকলি কেন? মাম্মা, সুমাইয়াকে দেখমু। সকালে না দেখলি? একবারে হয় না, আবার দেখতে হবে। তো এখন কিভাবে দেখবি? চল ওদের বাসায় যাই। কিভাবে যাবি? দেখলেই তো তুরে পিছন দিয়া বাইরে বের করবে। হুর শালারা, তোগো মুখে ভালো কোনো কথা আসে না। এক কাজ কর, সাব্বির রে কল দে। কল দিয়া কি বলবো? বল ওর সাথে পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করব। বুঝছি, বাকিটা আমি পারবো। দিলাম সাব্বিরে কল। ও কল ধরলো। হ্যালো, হাই। বল। তুই কোথায়? কেন, কি করবি? আরে শালাবাবু, তোর বোনরে দেখতে পারি নাই, তাই মনটা উত্তাল পাতাল করতেছে। তোর বোনরে দেখবো। আব্বে শালা, কি বলবি বল। যেইটা কইলাম সেটাই তো বলার ছিল। ফাজলামি করিস না তো। কি দিন আসলো, আমার কথা বিশ্বাস করে না। অথচ পরীক্ষার সময় খাতা কপি ভালো কইরাই করে। তখন আর ভাবে না আমি ঠিক লেখছি কিনা। পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করতে হবে। তুই কোথায়? ও, আমি তো বাসায়।
আচ্ছা তোর বাসা ঠিকানা দে, আমি আসতেছি। আচ্ছা আয়। ও ঠিকানা দিল। আমরা চলে গেলাম ওর বাসার কাছে গিয়ে কল দিব। এই সময় মাথায় বুদ্ধি আসলো, মিসড কল দিতে লাগলাম। কিরে মিসড কল দিস কেন? তোরা বুঝবি না, বুঝাইয়া বল, তাইলে তো হয়। এখন মিস দিতেছি মানেও বুঝবে আমার ফোনে টাকা নেই। এমনও হইতে পারে ওর ফোনে টাকা নেই, তাই ও নিশ্চয়ই অন্য কারো ফোন দিয়া কল দিবে। আর ভাগ্যে থাকলে সেটা ওর বোনের ফোন হবার সম্ভাবনাই বেশি। তোর সব আজাইরা বুদ্ধি, এইটা কোনো কাজেই আসতো না। কিছুক্ষণ পরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? আরে আমি সাব্বির। ও আসলে আমার ফোনের ব্যালেন্স শেষ, তাই মিসড কল দিছি। এটা কার নাম্বার রে? এটা আপন নাম্বার। মামা, সরি, মামা না শালা বাবু। তোমাকে যে আমি কি দিব নিজেই ভেবে পাচ্ছি না। তোরে আমি পাইলে আধা ঘন্টা পিটা মশালা। তাইলে তোর বনে কাঁদবো, সেটা তুই ভাই হইয়া কেমনে রে সহ্য করবি? আমি যেমনে পারমু সহ্য করমু। তুই শালা আমার হাতেই খুন হবি। 1 মাস পরে কি মনে আছে তো? কি 1 মাস পর? এইচএসসি এক্সাম, মাথায় রাখিস। বল আসছিস তোরা? এই তো শালাবাবু লাইনে আইসো, চিন্তা কইরো না, তোমারই তো দেখাইতেই হবে। আসছিস তোরা? না রে, একটা কাজ আইসা গেল, তাই আসতে পারলাম না। কালকে কলেজে হবে। ওকে। এখন রাখলাম, টাটা। ফোন কেটে দিলাম। কি যেন বলছিলি, কাজ হবে না? হুম। শালা ও মাত্র ওর বোনের মোবাইল দিয়েই কল দিছে। কি? এই দেখ নাম্বার। এটা কি করা সম্ভব? মন থেকে চাইলে আল্লাহ এমনিতেই সব দেয়। আর কি বলবো? কিরে মিথ্যা বলছিস কেন? কি মিথ্যা বলছি? এই যে আমরা আসি নাই বললি। উপরে বারান্দায় তাকা। আরে এটা তো সুমাইয়া আমার শোনাবো। যাহারে দেখতে আইছিলাম তাহারে তো দেখছি, তাইলে আর বাসায় যাইয়া কি করব? তোরে যে কি কমু খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে জুতা খুলে মোজা দিয়া কুবাই। কিন্তু তুই সাব্বির রে নিয়ে যা শুরু করছোস, তার ঠিক হচ্ছে না। কি করছি? বেচারার বোন রে পটাইতেছ। ঠিক আছে, ওরে জানানোর কি দরকার? জানলেই তো ভালো। কচু। খাইতে থাক। তারপর সন্ধ্যাবেলায় বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ায় মন দিলাম। যদিও সুমাইয়ার কথায় মাথায় ঘুরে, তবুও পড়তাছি। এতে সুমাইয়া এবং বইয়ের পড়া মাথায় বিক্রিয়া ঘটিয়ে নতুন কি উৎপাদ তৈরি করেছে বুঝতেছি না। পড়া শেষে খাইলাম, তারপর রুমে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম। এসেই বেবিকে মানে সুমাইয়াকে এক টিপ পেলাম। মেসেজও দিলাম, হাই বেবি, আজকে না তোমাকে হেব্বি লাগছিল। কোথায় দেখছস? কোথায় আবার, কলেজে। ভালো করছস। তো আমার সামনে আসলি না কেন? ভুলেও তোমার সামনে যাব না, আমারও তো মাইর খাওয়ার ইচ্ছা নাই। মারবো না তো আমি তোরে মারতে যাব কেন? তাইলে কি আদর করবা গো? তোরে পাইলে রে। এই জন্যই তো সামনে যাব না। না আসলে নাই, আমার কি? তোমার অনেক কিছু। আমার কিছুই না। বললাম তো অনেক কিছু। কি কিছু? এই যে আমাকে তুমি ভালোবাসো কিন্তু দেখো নাই, তাই মনের ভেতর উথাল পাতাল করতেছে। তোর মাথা আমার মুন্ডু। তোর মতো পিচ্চিকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? আমি কিন্তু পিচ্ছি না, একবার দিলে বারবার চাইবা, বুঝছো? ফাজিল শয়তান কুত্তা বান্দর। আর কি কি বাকি আছে? অনেক পরে বলবো, মনে করে নেই। এখন আই লাভ ইউ বলো। ঘুমাবো, ঘুম পাইছে। তাহলে ঘুমা যা। আগে বলো এবং একটা পাপ্পি দাও। বলবো না আর দিবও না। না দিলে কিন্তু যাব না, চালাইতেই থাকবো। জ্বালা দেখি কত পারিস। আরে দাও না গো। না এভাবে অনেকক্ষণ চললো, অবশেষে দিতাছি, চুপ কর। দাও। উম্মা। শোনা বউ। কচুর বউ, যা। না, তুমি তো আমার লক্ষ্মী বউ। হ যা। ওকে, গুড নাইট। আমিও ঘুমাই, গুড নাইট। তারপর দিন কলেজে হাঁটতেছি, এমন সময় কেউ একজন পেছন থেকে শার্টের কলার টেনে ধরলো। আমি পেছনে ঘুরতে হা হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, সুমাইয়া। আপনি আমি। আটকাইলেন কেন? কালকে আমার বাসার নিচে গেছিলি কেন? আজব, আমি কেন আপনার বাসার নিচে যাব? যাস নাই তুই? ও হ্যাঁ, গেছিলাম তো। কেন গেছিলি? এই তো আমার ভবিষ্যৎ বউরে দেখতে। আমি তোর সিনিয়র, তুই জানোস না? ও জানি। তাহলে কেমনে বলিস আমি তোর বউ? ধর, আমি কখন কইছি তুমি আমার বউ? আমার বউ তো হবে। কে হবে? ইয়ে মানে তুমি। তবে রে বদমাইশ। কি হয়েছে, মানলা কেন? তো কি আদর করমু? করলে তো ভালোই হয়। তবে রে আবার খাইতে চাস? না না, লাগবে না। এখন বলো, মানলা কেন? বউ বললি কেন? আমার বউরে বউ কমো না তো কারে কমো? যারে ইচ্ছা বল, আমারে বলবি না। আমার ইচ্ছা, আমি তোমাকেই বলবো। গাছের লোকে ঝুলাই পিডামু। তুমি কি গুন্ডি নাকি? তোর সমস্যা? আর সমস্যা নাই, বরং ভালোই হইলো। বাসর ঘরে মজা বেশি হবে। কি করলি তুই? আমার আর পাইকে এক দৌড়ে সেখান থেকে উধাও। বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই কিরে হাঁপাচ্ছিস কেন? পেতনি দৌড়ানি দিছিল। কি বললি? কই কি কইলাম? পেতনি না, কি কইলি? কই না তো, এমনি বাহিরে রোদ বেশি তাই। ও, যা গিয়ে ফ্রেশ হয়ে খাইতে আয়। আসতেছি। তারপর ফ্রেশ হইয়া খাইলাম। খাইয়া রুমে এসে শুইলাম। শুইতেই সুমাইয়ার দৌড়ানির কথা মনে পড়ে গেল।
এই মায়া যে কি দেয়া তৈরি কে জানে, কোনোভাবেই রাজি হচ্ছে না। অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি মনে হয়, ভাঙতো না। তারপর বিকালে উৎস তপু পল্লবরে ফোন করে বাসায় আনলাম প্ল্যান করার জন্য কিভাবে ওরে পটাবো। এভাবে আর পারা যাচ্ছে না, না পড়ছে ফেসবুকে, না পড়তেছে সরাসরি। নতুন বুদ্ধি লাগবো, বুদ্ধি দে। কি যে শুরু করলি তুই, উনি জীবনেও তুরে ভালোবাসবে না। বাঁচতে হবেই। কোনো সিনিয়র মাইয়াও তার বয়সের ছোট ছেলেকে ভালোবাসতে পারে না। শালা তুই চুপ থাক, বুদ্ধি আমি পাইছি। কি বুদ্ধি রে? ওর জন্মদিন কবে জানতে হবে, সেদিন ওরে সারপ্রাইজ দিব, তাহলে অন্তত একটু হলেও ইমপ্রেস হবে। দারুণ বুদ্ধি, কিন্তু জন্মদিন কবে জানবি কিভাবে? শালাবাবু আছে কি করতে, শালাবাবুরে কল দেই। দিলাম সাব্বিরে কল, কল রিসিভ করলো কিছুক্ষণ পর। হ্যাঁ বল। তোর জন্ম কত সালে রে? কেন? এই তো সেলিব্রেট করবো তাই। এই তো 2000। তুই কি তোর আপুর থেকে বড় নাকি রে? কি কস? আপু আমার থেকে 3 বছরের বড়। তোর মিথ্যা কসকে। আজব, মিথ্যা কেন বলবো? তাইলে বল তোর বোনের জন্মদিন কোন মাসের কত তারিখে, তারপর তোরটা বল কোন মাসের কত তারিখ। আপুর জন্মদিন পরশুদিন, আর আমার। থাক লাগবে না, বুঝছি তোর আপুই বড়। তোর হালা। বাই, ফোন কেটে দিলাম, কাজ হয়ে গেছে। কি বলছে? কবে জন্মদিন? পরশুদিন। তাহলে তো সময় কম, কিভাবে কি করবি? অনার্সদের ক্লাসে সেলিব্রেট করব। কিভাবে? অনেকগুলো বড় ভাইকে আমি চিনি, ওনাদের সাহায্য নিব। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর প্ল্যানিং মতো তারপর দিন সব বড় ভাইদের সাথে কথা বলে সব বললাম, তারা আমাকে সাহায্য করবে বলছে। সেই মোতাবেক সেদিনের মতো সব ফিক্সড করে ফেললাম। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখলাম বড় ভাইয়েরা সব কাজ ঠিক মতো করে রেখেছে। আমার প্ল্যান মতো পুরো কলেজে হ্যাপি বার্থডে সুমাইয়া লিখে পোস্টার ছাপানো হয়েছে, একটা বড় কেকও আনা হয়েছে। সব খরচ আমার বাপের টাকা, তো এই জন্য কোনো দাম নাই আমার কাছে। যদি আমার টাকা হইতো তাহলে তো আল্লাহ জানে এসব করতাম কিনা। যাই হোক, সব ঠিকঠাক। এবার শুধু সুমাইয়ার ক্লাসে ঢোকার পালা। আমি ক্লাসে থাকলাম না, আমি আমার মতো করে আলাদা আরেকটা প্ল্যান করেছি। সুমাইয়া ক্লাসে ঢুকতেই সবাই উইশ করলো, সুমাইয়া সবাইকে দিল। তারপর কেক কাটা হলো। এরপরেই হলো আসল ঘটনা। প্ল্যান মোতাবেক পল্লব গিয়ে সুমাইয়াকে সব বলল এইটা আমার প্ল্যান। আরো বলছে যে আমি ওর জন্য পুকুরের পাড়ে অপেক্ষা করতেছি। সুমাইয়া সব জেনে আমার কাছে আসতে লাগলো, আমিও পুকুর পাড়ে অপেক্ষা করতেছি। অনেকক্ষণ পরে সুমাইয়া আসলো। এবার আমরা দুজন মুখাপেক্ষী, মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমি সুমাইয়ার দিকে, সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার পালা উইশ করার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার সুমাইয়া। থ্যাংক ইউ সো মাচ। শুধু ধন্যবাদে কাজ হবে না, এবার ভালোবাসতেই হবে। ভালো তো বাসতে পারবো না, কিন্তু আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ধুর, বলো কি? ফ্রেন্ডস। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভালোবাসা পাবার জন্য করলাম এত কিছু, আর এখন বলছো ফ্রেন্ড হতাম? সম্ভব না আমার পক্ষে। আমার পক্ষেও ভালোবাসা সম্ভব না। ভেবে বলছো তো? হুম দেখিও পরে পস্তাইবা না কইলাম। হুম ওকে বাই। সেখান থেকে চলে আসলাম, সোজা বাসায় এসে রুমে ঢুকলাম। আরে আপনারা ভাইবেন না যে রুমে ঢুকে কাঁদবো না, কারণ আমি সুমাইয়ার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, সুমাইয়াও আমাকে ভালোবাসে। এখন শুধু একটা ছোট্ট নাটক জমাইতে হবে। আমি রুমে শুয়ে আছি, আম্মু আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা আটকে দেওয়ায় সে ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পর আরো 3 জন যোগ হলো, মানে উৎস, তপু, পল্লব। বাসায় এসে ডাকাডাকি শুরু করলো। আর এইদিকে আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যাবেলা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর যা দেখলাম তা দেখে আমি অবাক, এরকম কিছু আশা করি নাই। দেখি আম্মু আমার পাশে বসে আছে। আম্মু আমার ঘুম ভাঙছে দেখে প্রশ্ন শুরু করলো, কি রে তুই এমন করলি কেন? কথা বলিস না কেন? আমি তো ঘুমাইতেই চাইছিলাম। তাই বলে কি ঘুমের ওষুধ খাইতে হবে নাকি? কি করব, কাল রাতে ঘুমটা হয় নাই, তাই খেতে হলো। তাই বলে এমন করা লাগে? আমাকে বললেই তো হতো। আচ্ছা সরি, আর এমন করব না। ওকে, এখন উঠ, ফ্রেশ হয়ে খাইতে আয়। ওকে তুমি যাও, আমি আসতেছি। আম্মু চলে গেল। কেমনটা লাগে ভাবছিলাম, দরজা আটকে রেখে ঘুমাইলে হয়তো হারামিগুলোর মধ্যে কেউ অন্তত একজন সুমাইয়াকে জানাবে, আর সুমাইয়া ছুটে চলে আসবে আমার কাছে। পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, ফ্রেশ হলাম, তারপর খাইতে গেলাম। খাওয়ার সময় আম্মু দরজা খুলছিল কে? পল্লব স্ক্রু ব্যবহার করে খুলছিল। শালা হারামি, মনটা চায় পিডাই ধইরা। কি করতে গেলাম সব উল্টাপাল্টা কইরা ফেললো। কি রে, কি ভাবছিস? ওই কিছু না। চুপ করে খা। খাচ্ছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষে রুমে এসে মোবাইলটা হাতে নিলাম, ফেসবুকে ঢুকলাম। দেখলাম সুমাইয়া অ্যাক্টিভ নাই, তাই অপেক্ষা করতে লাগলাম ওর অ্যাক্টিভ হবার আশায়।
অনেকক্ষণ পরে অ্যাক্টিভ হলো। মেসেজ দিলাম, হাই বেবি, বল। আই লাভ ইউ। আবার শুরু করলি তুই? কি করবো বলো, তুমি তো বলছো না। বলবো না, কোনো দিনও না। বলতে হবে গো, হবে। বিয়া তো আমি তোমাকেই করব। বড় বড় কথা কম বল। আমি বড় বড় কথা বলি, তাই না? বলস। তাহলে চলো কাজী অফিসে, কালকেই বিয়ে করবো। তোরে তো আমি বিয়া করব না, তো যাবো কেন? বিয়া তো করতেই হবে গো। করব না। আই লাভ ইউ। আই হেট ইউ। দেখো বেবি, আজকে এমনিতেই মনটা ভালো না, তারপর তুমি এসব বলছো, আমি কিন্তু কি করবি তুই? তোমাকে কিডন্যাপ করব। আয় কর, এটা আমার অনেক দিনের শখ। কিডন্যাপ কর, ভালোই হবে। প্রয়োজন পড়লে তো করবই, দেখে নিও। কইরা দেখা। আচ্ছা বেবি, আমরা বিয়ের পর কয়টা বেবি নিব গো? আমি তোকে বিয়াই করব না। আরে বারবার এক কথা বলো কেন? বলছি তো বিয়ে করতেই হবে। বিয়ে আমি করব না। ধুর, বারবার এক কথা, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাস না, আটকায় রাখছে কে? বাই, গুড নাইট। যা। আর থাকলাম না, একটা ঘুমের ওষুধ খাইয়া ঘুমালাম। সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজতেছে, একটা সবুজ শাড়ি পরেছে, সেই লাগতেছে। আহ বেবি, তোমাকে না হেভি লাগছে। তোমার তো সব কিছুতে একটু বেশি। আমি সত্যি কথাই বলছি। তোমার সত্যি তোমার কাছেই রাখো। আমি গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। হচ্ছে কি? নিজের বউকে আদর করছি। এত আদর করা লাগে না। বেবি, একটু চুপ করে থাকো তো, আদর করতে দাও। না, এখন কোনো কিছুই করা যাবে না। আমি তো করবই। তাহলে এই নাও। এক ধাক্কা দিয়ে ফেলে দিল। ও মা গো, গেল রে। উফ, ঘুমটা ভেঙে গেল। ফ্লোরে পড়ে আসি, বলছিলাম স্বপ্ন দেখছি। এখন তো জ্বলন আরো বেড়ে গেল। সোমাইয়াকে না পাইলে যে আমি থাকতে পারবো না। যেভাবেই হোক সোমাইয়াকে আপন করে নিতেই হবে। যাই হোক, ঘড়ির দিকে নজর দিয়ে দেখলাম 8টা বাজে। কলেজ 9:30-এ, তাই ফ্লোর থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। আম্মু আমাকে দেখেই অবাক। কিরে, এত সকালে তুই? 8টা বাজে তো। না মানে তোরে তো আধা ঘন্টা ডাকার পর উঠছো, আজকে নিজে উঠে গেলি? মজা নেওয়া বাদ দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। বস, দিচ্ছি। আমি খাইতে বসে গেলাম। খাই আর রুমে এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে গিয়ে দেখি উৎস, তপু, পল্লব বসে আছে। কিরে, কি খবর? শালা, তোরা কালকে কি করলি? আমরাই তো তোর ঘরের দরজা ভাঙলাম। শালা, তুই কথা বলবি তো কানের নিচে মারবো। তোরে কি কইছিলাম আমি, দরজা ভাঙতে? না, তো ভাঙতে গেলি কেন? ওই সময় যা মাথায় আসছে করছি। এইটাই মাথায় আসলো তোদের? একবার সুমাইয়াকে খবর দিলেই তো হতো। এখন সুমাইয়া আমার সাথে থাকতো। তুই তো আমাদের বলিস নাই। সব কি বলে দিতে হয়? থাম, এখন নতুন কি করবি প্ল্যান কর। কি আর করব, এত সুন্দর প্ল্যানের 12টা বাজাইছ তোরা। বাদ দে না, বুঝে করছি। ওকে, এখন ক্লাসে চল। ছুটির পর সুমাইয়াকে আবার প্রপোজ করব। রাজি হলে ভালো, না হলে আরো ভালো। কি বললি বুঝলাম না। বোঝা লাগবো না। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে সোমাইয়ার জন্য দাঁড়ালাম। কিছুক্ষণ পর সোমাইয়া ক্লাস থেকে বের হলো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। পথ আটকে দাঁড়াইছো কেন? আমি হাঁটু গেড়ে বসলাম। তারপর চোখ বন্ধ করে বলা শুরু করলাম, ভালোবাসি তোমাকে, নয় কোনো পাখিকে। ভালোবাসি আমি তোমাকে, নয় কোনো অকল ধারায় বয়ে যাওয়া নদীকে। ভালোবাসি তোমাকেই, নয় কোনো হারিয়ে ফেলার ভয়কে। ভালোবাসি তোমাকে, নয় কোনো নীল দরিয়ার অজানা প্রাণীকে। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে, নয় কোনো তোমার চোখের জলকে। পাখিরা আকাশে উড়ে বেড়ায়, তুমি উড়ো সব সময় আমার মন দরিয়ায়। তুমি ছাড়া নিঃস্ব এ দেহ মন প্রাণ, ভালোবেসে আগলে রাখবো যতদিন থাকবে চান। ভালোবাসি তোমাকেই, বেঁচে আছি তোমার জন্য। তোমাকে ঘিরেই আমার সব সুখ স্বাচ্ছন্দ্য আচ্ছন্ন। বোকা মনটা চাই তোমাকেই দিবানিশি। সত্যি বলতে তোমায় অনেক বেশি ভালোবাসি। কিছুক্ষণ পরে গালে ঠাস ঠাস করে 2টা পড়লো। চোখ খুললাম। আজকে আবার মারলা কেন? কি বললি এতক্ষণ? যা বলছি সব সত্যি। তোমাকে অনেক ভালোবাসি গো, অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। তুই আমার ছোট, কখনো এটা সম্ভব না। আরে, আমি যদি ছোট ভাইয়া তোমাকে ভালোবাসতে পারি, তুমি কেন পারবে না? জানি না। মানি না আমি, ভালোবাসতেই হবে তোমার। যাবে এখন নাকি আবার দিব? থাক, দেওয়া লাগবে না। আজকে সহ 4টা থাপ্পড় দিচ্ছ, মনে রাখিও। মনে রাখবো কেন? বিয়ের পর বাসর ঘরে ফেরত দিব সব। তবে রে। আমি দিলাম দৌড়ে আসার সময় পিছনে তাকিয়ে দেখলাম সোমাইয়া হাসছে। তার মানে ও ফেসেছে, আমি নিশ্চিত। এখন আবার নতুন প্ল্যান করতে হবে। তারপর বাসায় চলে গেলাম।
বাসায় ফ্রেশ হয়ে খাইলাম। খাইয়া তপু, পল্লব, উৎসরে কল দিয়ে বললাম বিকেলে আড্ডাখানায় থাকতে। বিকেলে আমিও চলে গেলাম সেখানে। ওরা আমার আগে এসেই হাজির। আমাদের আসতে বলে নিজে লেট করিস। শোন, কাল কক্সবাজার যাব। শালা সামনে পরীক্ষা আর তুই এখন কক্সবাজার যাওয়ার প্ল্যান করিস? আরে তোদের চিন্তা কিসের? আমার থেকেই তো চাইয়া চাইয়া লেখিস। সব আবার চায়া চায়া লেখি না। কাল সকালেই কক্সবাজারে যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু কেন যাব সেটা তো বল। শোন, কালকে সুমাইয়াকে প্রপোজ করার সময় বুঝছি সুমাইয়াও আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। তাই কয়েকদিনের জন্য কক্সবাজার যাব। এক কাজে দুইটা হবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার। মানে বুঝলাম না। মানে হলো কক্সবাজারও ঘোরা হবে, আবার এদিকে সুমাইয়া আমাকে মিস করতে থাকবে। তারপর যখন ফিরবো তখন অন্তত নিজে এসে আমাকে প্রপোজ করবে। এতক্ষণে তোর কথা বুঝলাম। আল্লাহ জানে তোর প্ল্যান সাকসেসফুল হয় নাকি। হতেই হবে। দেখা যাক। আরও অনেকক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুকে রাজি করলাম। তারপর খাইলাম। খাইয়া রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর আর ফেসবুকে ঢুকলাম না, ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ওদেরকে নিয়ে কক্সবাজার চলে গেলাম। সেখানে পুরো এক সপ্তাহ থাকলাম। অনেক ঘোরাঘুরি করলাম। একদিনে সুমাইয়াকে অনেক মিস করছি, না দেখার অনেক কষ্ট হয়েছে। তবে আমার মনে হয় এবার অন্তত সুমাইয়া রাজি হবে। এক সপ্তাহ পর বাসায় ফিরলাম। এখন শুধু কালকে কলেজ গেলেই হয়ে যাবে। আমি নিশ্চিত যে সুমাইয়া কাল ঠিক আমাকে প্রপোজ করবে। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে যা দেখলাম তা তো আশা করিনি। খোঁজ খবর নিয়ে দেখলাম আর বুঝলাম সুমাইয়া আমাকে কোনোদিন খুঁজে নাই। কিরে, তুই এই প্ল্যানও তো ফেল মারলো। কি যে করি। কি আর করবি, আশা ছেড়ে দে। না, ছাড়বো। শেষবারের মতো একবার চেষ্টা করি। কি করবি? আজকে আবার সুমাইয়াকে প্রপোজ করব। করিস, এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম, কিন্তু ক্লাসে মন বসেনি। খালি সুমাইয়ার কথাই মনে পড়তেছে। অতঃপর ক্লাস শেষে সুমাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর হাঁটু গেড়ে বসে বলা শুরু করলাম, যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু এক নিমিষে ধুয়ে দিতাম। যদি মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না আমায় কষ্ট দিতে। শুধু একবার বলো ভালোবাসো আমায়, সাগরের অতল থেকে এনে দিব মুক্ত। আমি জানি আমার জীবনে শুধু তুমি আছো যুক্ত। শুধু একবার বলো ভালোবাসি, পৃথিবীর সকল সুখ এনে দিব তোমার জন্য। ভালোবেসে আমার জীবনটা করে দাও ধন্য। কতবার বলবো ভালোবাসি না, বাসি না, বাসি না? কেন বাসো না? তুই আমার ছোট, বড় ছোটদের প্রেম হয় না? তাইলে মেয়েরা কেন নিজেদের থেকে 10 বছর 15 বছরের বড় ছেলেকে বিয়ে করে? সেটা আলাদা বিষয়। না, কোনো আলাদা বিষয় নাই। তোমার আমাকে ভালোবাসতেই হবে। তুই যদি আমার সমান বা সিনিয়র হতি তাহলে ভাবতাম। জুনিয়ররাও ভালোবাসতে জানে, বুঝছো? জানলে আমার কি, পথ ছাড়, আমি যাব না, আগে বলো তারপর যাও। আমি বলবো না, যা সর সামনে থেকে। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁটা ধরলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এক্সকিউজ মি ম্যাম, আজকে শেষ, আর জ্বালাবো না, ভালো থাকেন। উনি একবার তাকিয়ে চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। বিকালে কিছু একটা বুদ্ধি দে। আমি তো সুমাইয়াকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। ও তো বুঝছে না। এক কাজ কর, কি? প্রেম কর। আরে শালা, প্রেম তো করবই সুমাইয়ার লগে। ও তো রাজি হচ্ছে না। আরে বোকা, আমি বলছি অন্য কারোর সাথে প্রেম করতে। না, আমি সুমাইয়াকে ছাড়া অন্য কারোর সাথে করব না। আমি প্রেম করতে বলিও নাই। তাইলে বলছোটা কি? বলছি সুমায়াকে দেখেয়া অন্য মেয়ের সাথে কথা বল। বললেই বা কি? এমনও হতে পারে উনি জ্বলবে, তারপর নিজে আইসা তোকে প্রপোজ করবে। এত কিছু করলাম, রাজি হলো না। এখন এটা দেখলে তো উল্টা খুশি হবে। আরে না, মেয়েরা কখনোই নিজের ভালোবাসার মানুষ অন্য মেয়ের সাথে দেখে সহ্য করতে পারে না। কি বলছিস, সত্যি? হুম। তাইলে তো কাল থেকে অ্যাপ্লাই করব। তারপর দিন থেকে কাজ শুরু করে দিলাম। যখনই সুমাইয়াকে দেখতাম, আশেপাশে যে কোনো মেয়ে থাকুক না কেন কথা বলা শুরু করতাম। যদি মেয়ে না থাকতো তাহলে মোবাইলটা কানে দিয়ে শুরু করে দিতাম আবল তাবল বলা। এসব দেখে সুমাইয়ার দিকে খেয়াল করতে বুঝতাম না মেয়েটা কি ভিতরে জ্বলছে নাকি জ্বলে না। এইভাবে চলতে চলতে পরীক্ষা এসে গেল। পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে ভালোই পরীক্ষা দিছি। পরীক্ষা শেষে একদিন বিকালে দাঁড়িয়ে মোবাইল টিপতেছি, এমন সময় শিহাব, আমি পিছনে ঘুরেই অবাক, স্বয়ং সুমাইয়া আমাকে ডাক দিছে। জি বলুন। চলো আমার সাথে। কোথায় যাব? আমি যেখানেই নিয়ে যাব সেখানেই যাবা। এবার চুপ করে হাঁটা ধরো। ওকে। অনেকদিন পর সুমাইয়াকে দেখলাম।
আহ কি লাগছে গো, একটা নীল শাড়ি পরছে, আবার কপালে টিপ, চোখে কাজল, সব মিলিয়ে জাস্ট ওয়াও। আমার বিশ্বাসই হচ্ছে না সুমাইয়া আমার সাথে হাঁটতেছে। যাই হোক, কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় আসলাম। এখানে কেন নিয়ে আসলেন? ইচ্ছে হয়েছে তাই আনছি। বলুন, কি বলবেন? আই লাভ ইউ। কি 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 মজা করছেন কেন? আমি মজা করছি না, সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা এতদিন কোথায় ছিল? সুপ্ত অবস্থায় রেখে দিছি, যাতে পরীক্ষা খারাপ না হয়। তখন যদি একসেপ্ট করতাম তাহলে তো তোমার পড়াশোনা বাদ দিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতা। তাই এত অবহেলা করেছি। যাক, অবশেষে আমি পাইলাম তাহারে। কিন্তু এখন যে মজা নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। সরি, এখন সম্ভব না। মানে? মানে হলো আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? বলা যাবে না। দেখো, আমি আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো, শুধু শুধু মিথ্যা বলিও না। আমি মিথ্যা বলছি না। তুমি মিথ্যা বলছো। ওকে, আমি এখন যাই, টাটা। আমি হাঁটা ধরলাম, আর সুমাইয়া অন্যদিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আমি রাস্তায় আসলাম, দেখলাম বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, তাই বাদাম কিনলাম। তারপর আবার গেলাম সুমাইয়ার কাছে, গিয়ে দেখলাম উনি সূর্যের দিকে তাকিয়ে এক নাগাড়ে কেঁদে চলছে। আমি পেছন থেকে কাঁধে হাত রাখলাম। কে? আমি। সুমাইয়া পিছনে ঘুরে আমাকে দেখতে পেয়েই আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম জড়িয়ে। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। যাব না পাগলি, আমিও যে খুব ভালোবাসি পাগলিটাকে। তারপর তো বোঝেনি কি হতে পারে। যাই হোক, এভাবে শুরু হলো আমাদের প্রেম। প্রায় 3 মাস প্রেম করলাম। এর মধ্যে সুমাইয়ার অনার্স 3য় ইয়ারের ফাইনাল এক্সাম শেষ হলো। একদিন সুমাইয়া আমাকে জলদি করে ডাকলো, আমিও চলে গেলাম। গিয়ে দেখলাম সুমাইয়া কাঁদতেছে। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলবা তো? চলো, আমরা এখনই বিয়ে করব। কি এমন হয়েছে যে এখনই বিয়ে করতে হবে? আজকে দুপুরে আমাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। তো কি হয়েছে? তারা আমাকে দেখে আংটি পরিয়ে গেছে। আব্বু আম্মু তাদের পাকা কথা দিয়ে দিয়েছে, আগামী শুক্রবার বিয়ের দিন ফিক্সড করেছে। তো বিয়ে করে নাও। শিহাব, এখন মজা করো না প্লিজ। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? জড়িয়ে থেকে ছাড়িয়ে দিলাম। হাসো কেন? তোমাকে করবো আমি বিয়ে? মানে? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। ভাবলে কিভাবে যে আমি তোমাকে বিয়ে করব? শিহাব, আমার এসব নাটক ভালো লাগছে না। আমি কোনো নাটক করছি না, যা সত্য তাই। আমি তোমাকে বিয়ে করব না কখনোই। তাহলে এতদিন যা ছিল আমাদের মাঝে? এগুলো অভিনয় ছিল। আসলে আমি কখনো তোমাকে ভালোবাসি নাই। আমি তোমাকে বিয়েও করব না, তাই তোমার ভালোর জন্য বলছি, বিয়ে করে ফেলো, স্বামী সংসার নিয়ে ভালো থাকো। সুমাইয়া আবার আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ শিহাব, এমন করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জড়িয়ে ধরা থেকে ছাড়ালাম, কিন্তু আমি পারবো বাঁচতে। সো গুড বাই। আমি হাঁটা ধরলাম। সুমাইয়া আমাকে ডাক দিল। আমি পিছনে তাকালাম। চলে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তার আগেই সুইসাইড করব। দূর, যা ইচ্ছে করো গা। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু, ও আম্মু, কি বল? সুমাইয়ার বাসায় গিয়েছিলে? গেছিলাম, কিন্তু আবার কিন্তু কি? ওর বাবা মা রাজি হয় নাই। মানে? আমি যাওয়ার আগেই নাকি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার ওর বিয়ে। এসব কি বলছো আম্মু? এখন কি হবে? আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ওরা রাজি হয় নাই। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। এখন কি করব? কি করে ফেললাম আমি? না জেনেই সুমাইয়াকে কষ্ট দিয়ে ফেললাম। সুমাইয়াকে ছাড়া তো আমি বাঁচবই না। সুমাইয়াকে ফোন দিলাম, ফোন বন্ধ। বারবার চেষ্টা করলাম, সেই ফোন বন্ধই। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক কালকে সুমাইয়ার সাথে দেখা করতে হবে। এসব বিভিন্ন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। শিয়াব, এ শিয়াব, হুম। জলদি উঠ, আমার সাথে চল। কোথায় যাব? সুমাইয়া আপুর বিয়ে আটকাইতে। আমি ঘুম থেকে উঠে গেলাম। সুমাইয়ার বিয়ে মানে? সুমাইয়া আপুর আজ বিয়ে, তো জলদি চল। কি বলছিস তুই? সত্যিই বলছি। আমি সুমাইয়াকে ছাড়া বাঁচবো না। যেভাবেই হোক এই বিয়ে বন্ধ করতে হবে। জলদি চল। আমি আর পল্লব সুমাইয়াদের বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার আশা করিনি। সুমাইয়ার বিয়ে হয়ে গেছে। সুমাইয়া এখন অন্য কারো হয়ে গেছে। আমি আর সুমাইয়াকে পাবো না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমি যে সুমাইয়াকে ছাড়া সম্পূর্ণ নই। আমি সুমাইয়া বলে জোরে চিৎকার দিলাম।
সুমাইয়া। কি রে, কি হয়েছে তোর? আম্মু কথা শুনে ঘুমটা ভেঙে গেল। আম্মু, আমি সুমাইয়া। সুমাইয়া। সুমাইয়া? কি? সুমাইয়ার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়নি, হবে। আর এখন তুই দুঃস্বপ্ন দেখছিস? সে যাই হোক, আমি সুমাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। সুমাইয়াকে আমার চাই চাই চাই। এখন কি করবি? তুমি আব্বুকে সামলাও, দেখো আমি কি করি। ওকে যা, ভালো বুঝিস কর। আম্মু রুম থেকে বের হলো। আমি আবার সুমাইয়াকে ফোনে ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোন বন্ধ। কোনো কিছু না ভেবেই ফ্রেশ হলাম। তারপর আম্মু জোর করে খাওয়াইলো। চলে গেলাম সুমাইয়াদের বাসার নিচে, কিন্তু কোনো লাভ হলো না। ওদের কেউই বাসায় নেই। খুঁজে পেলাম না সুমাইয়াকে। ভারাক্রান্ত মনে বাসায় ফিরলাম। বিকেলবেলা। কিরে, সুমাইয়াপুর নাকি বিয়া? সেই জন্যই তো তোদেরকে ডাকলাম। কার সাথে বিয়া? আমি ওদেরকে বললাম সব। তা তো বুঝলাম, এখন ছেলেটা কে যার সাথে আপুর বিয়ে? জানি না। আচ্ছা, এক কাজ করি, ছেলের সম্বন্ধে সব জেনে ছেলেটাকে আমরা সব খুলে বলি। আমার মনে হয় লাভ হবে না, অন্য প্ল্যান ভাব। আমি বলি কি, ওদের বিয়ে দিয়ে দেই কাজী অফিসে। দারুণ বুদ্ধি। বিয়ে যে করবো তার জন্য সুমাইয়াকে তো লাগবে নাকি? আমি সুমাইয়ার সাথে যা করছি, ও এখন ফোন বন্ধ করে কি করছে কে জানে। দেখা করতে পারবি না তাহলে? এক কাজ কর, কাল বিকালে বিয়ে করব। তোরা সব কিছু রেডি কর। এর মধ্যে আমি সুমাইয়াকে নিয়ে পালাবই ইনশাল্লাহ। সাব্বিরের হেল্প নিবি? লাগবো না ওর হেল্প। ওকে, তাহলে একথাই রইল। তারপর বাসায় চলে আসলাম। রাতের খাবার খেলাম। খাইয়া রুমে শুয়ে ভাবছি কিভাবে ওকে নিয়ে পালানো যায়। হঠাৎ মাথায় আসলো ওর রুমের বারান্দার সাথে একটা গাছ আছে। গাছ দিয়ে সহজে বারান্দায় ওঠা যায় এবং রুমেও ঢোকা সম্ভব। চলে গেলাম ওর বাসার কাছে। দেয়াল টপকে বাড়ির ভেতর ঢুকলাম। তারপর গাছ পেয়ে সোজা বারান্দায়। রুমের দরজাও দেখলাম খোলা। ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকে দেখলাম সোমাইয়া ঘুমাচ্ছে। আহ, ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে যে হেব্বি লাগছে। মন চাচ্ছে এখনই ঠোঁটে কিস করে দেই। তেমন কিছু করলাম না, সোমাইয়াকে ডাকতে লাগলাম। সোমাইয়া উঠে আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, তুমি এখানে এত রাতে? নিতে আসলাম তোমাকে। মানে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না তো ভাবলা কিভাবে যে আমি তোমাকে অন্য কারো হতে দিব? আর তোমার ফোন বন্ধ কেন? আব্বু ফোন নিয়ে গেছে। তো এখন কি করবা? তোমাকে নিয়ে পালাবো এবং কালই বিয়ে করব। এখন পালাতে পারবো না। মানে কি বলছো? কাল কোথায় কখন বিয়ে করব আমরা? কাজী অফিসে বিকেলে। তুমি এখন বাসায় যাও, আমি বিকেলে সেখানে হাজির হয়ে যাব। না, তোমাকে সাথে করে নিয়ে যাব আমি। না, তুমি বুঝতেছো না। তুমি যাও, আমি কথা দিচ্ছি আমি সময় মতো পৌঁছে যাব। ওকে, যাচ্ছি। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। চিন্তা আরো বেড়ে গেল। ওর কথাগুলো কেমন যেন লাগলো। সত্যি ও আসবে তো, নাকি আমাকে ধোকা দিবে? রাতে একটু ঘুমাতে পারলাম না। সকালে পল্লব, তপু, উৎসকে কল দিয়ে জানালাম। বিকালে সব ব্যবস্থা করতে বললাম। তারপর বিকালে আমরা কাজী অফিসে পৌঁছে গেলাম। সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু সুমাইয়ার কোনো খবর নেই। সুমাইয়ার জন্য অপেক্ষা করতেছি। প্রায় ঘন্টা শেষ হয়ে গেছে। অবশেষে সুমাইয়া আসলো। আমি ওরে দেখতে পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এত লেট করলা কেন? সরি, আমি প্রথমে ভাবছিলাম আসবো না, কিন্তু তোমার ভালোবাসা আসতে বাধ্য করলোই। ওকে, এখন চলো। তারপর কাজী অফিসে দুজন বিয়ে করে ফেললাম। সুমাইয়া এখন আমার বউ। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। এই নে টেকনাপের টিকিট আর কিছু টাকা। ভাবিকে নিয়ে হানিমুনে চলে যা। এখনই। এখনই যা, আর এদিকে কিছু নিয়ে চিন্তা করিস না, আমরা সব ঠিক করে ফেলবো। তোদের যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। শালা বেশি কথা না বলে ভাবিকে নিয়ে যা। জড়িয়ে ধরলাম হারামি তিনটাকে। আসলেই ওদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য। তারপর রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। রাতটা বাসেই কেটে গেছে। সোমাইয়া আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছে। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। যাই হোক, সকালে এসে টেকনাফে পৌঁছালাম। তারপর একটা মলে ঢুকলাম, কিছু কেনাকাটা করলাম। তারপর একটা হোটেলে রুম নিলাম। রুমে ঢুকেই সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। ছাড়ো, এখন আমি ক্লান্ত। কিন্তু আমি যে ক্লান্ত নই, আজকে ছাড়বো না। আজকে আমার না পাওয়া জিনিসগুলো নিয়েই তবেই ছাড়বো। তারপর দুজন গোসল করে ফ্রেশ হলাম। দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে খেলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। তুই কোথায়? আমি তোমার বৌমার সাথে টেকনাফে আছি। কি বলছিস তুই?
আমরা বিয়ে করে ফেলছি। তুমি আর আব্বু এবার সুমাইয়ার বাড়ির লোকদের সামলাও। করার আগে আমাকে একটু জানাবি তো নাকি? সরি আম্মু, আসলে আমার মাথা ঠিক ছিল না। ওকে, ভালোভাবে থাকিস আর বৌমার খেয়াল রাখিস। ওকে বাই। আমি জানি এখন আম্মু সব ম্যানেজ করবে, তাই আর কোনো চিন্তা নেই। কি বললো আম্মু? বলছে যখন বাড়ি ফিরি যেন সুখবর নিয়েই ফিরি। যা, যখন তখন খালি শয়তানি। শয়তানি না কি এখনই দেখাচ্ছি। তারপর ডুবে গেলাম সুমাইয়ার ভিতরে। মিশন 1 চালাইতেছি। এখন লিখলে সমস্যা হবে, সো বাই। সকালে ঘুম ভাঙার পর দেখি সুমাইয়া আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আহ, কি মায়াবী মুখটা। ওরে জীবনে পেয়ে যেন এখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সুমাইয়ার কপালে একটা চুমু খেলাম, সাথে সাথেই সুমাইয়ার ঘুমটা ভেঙে গেল। কি মশাই, সারা রাত তো ঘুমাতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা। একদম না, ক্ষুধা লাগছে, খাবো। তাহলে উঠো, ফ্রেশ হও। হুম। তারপর দুজন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হলাম। সুমাইয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। দুজন খাইলাম। তারপর একটু হাঁটাহাঁটি করলাম দুজন। দুপুরে খাইয়া হোটেলে ফিরলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? শোন, বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়। ওর আব্বু আম্মু রাজি হয়ে গেছে। সত্যি? হুম। কে, আমরা তাহলে কালকেই ফিরবো। ওকে, সাবধানে আসিস। ওকে আম্মু, বাই। বাই। উফ, কি খুশির সংবাদ দিল। খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। দেখলাম সুমাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। খুশির সংবাদ আছে। কি? তোমার আব্বু আম্মু রাজি হয়ে গেছে। কি? সত্যি? হুম। উফ, কি খুশি লাগতেছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো খুশিতে একটু আদর করো। একদম না। আমি তো করবই আদর। সুমাইয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসলাম। পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরের দিকে বাড়িতে পৌঁছলাম। বাসার ভিতর ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসায় গিয়ে দেখলাম আব্বু আম্মু সুমাইয়ার আব্বু আম্মুর সাথে বসে আছে। সুমাইয়া ওনাদেরকে দেখে ওনাদেরকে জড়িয়ে ধরলো। আমি সালাম করলাম। এর মধ্যে আম্মু আমাকে আমার রুমে নিয়ে আসলো। শোন, তোদের আবার বিয়ে দিব। আমরা তো বিয়ে করেছি। করছিস, কিন্তু আমরা তো তখন ছিলাম না। আবার আত্মীয় স্বজন কেউ তুই বিয়ে করছিস জানে না, তাদের জন্যই এই ব্যবস্থা। ও, আমরা ঠিক করছি শুক্রবার তোদের আবার বিয়ে দিব। ওকে, যা ভালো করো। কিন্তু সুমাইয়া তো এখন আমার সাথেই থাকবে, তাই না? না, ও এখন ওদের বাসায় চলে যাবে। ও, তারপর আম্মু চলে গেল। উফ, কেমন যে লাগে। এত কষ্ট কইরা বিয়া করলাম, এখন আবার বউ ছাড়া থাকতে হইব। যাই হোক, দিলাম সুমাইয়ার একটা SMS ছাদে আসার জন্য। আমি ছাদে চলে গেলাম। গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। এতক্ষণ লাগে আসতে? আরে রাগ করো কেন? আব্বু আম্মুর সামনে থেকে কি হঠাৎ উঠে আসা যায়? ধুর, কি হয়েছে আমার সোনা জামাইটার, এত রেগে আছে কেন? ওনারা আমাদের আবার বিয়ে দিবে। শুক্রবার বিয়া। ততদিন নাকি তুমি তোমাদের বাসায় থাকবা আর আমি আমাদের। জানি তো, ভালোই হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোনো ব্যাপার না, 2 দিন মাত্র, তারপর তো আবার চলেই আসবো। আমারও কি যাইতে ইচ্ছে করতেছে নাকি? দরকার হলে চলে যাবা আমাদের বাসায়। ও, আমার কাজ নেই তো, যখন তখন শ্বশুরবাড়ি চলে যাব। আর মানুষ আমাকে ঘর জামাই বলুক। ও, তাহলে আর কি, রাতের বেলা বারান্দা দিয়ে ঢুকবা। গুড আইডিয়া। বাহ, আমার বউ দেখি খুব বুদ্ধিমতী। দেখতে হবে না আমি কে। তুমি আমার বউ। দুপুরে খাওয়া শেষ করে সুমাইয়া ওর বাবা মার সাথে ওদের বাড়ি চলে গেল। আমি ওকে মিস করতে লাগলাম। বাবা মার করার নির্দেশ দেখা করা যাবে না, তাই দিনের বেলা না হোক রাতের বেলা চলে যেতাম সুমাইয়ার কাছে। আর যখন তখন ফোন দিয়ে জ্বালাইতাম। তারপর আসলো কাঙ্ক্ষিত শুক্রবার। আমার আর সুমাইয়ার আবার বিয়ে হলো ধুমধাম করে। এখন আমি ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছি। এর মধ্যে পল্লব, উৎস, তপু এসে উপস্থিত হলো। কি মামা, খুব মজার মধ্যে আছো? থাকবে না কেন? মানুষ একবার বাসর করতে পারে না, ও তো 2 বার করতেছে। শালা, তোদের আজাইরা বকবক বন্ধ করবি? সত্যি কথা কইলেই তো দোষ। দোষ। থাক, তাহলে এখন রুমে চলো, ভাবি একা বসে আছে। যাচ্ছি। তারপর আমি রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম ইয়া বড় লম্বা একটা ঘোমটা দিয়া আমার বউ বসে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম। গিয়ে সামনে বসে যেই ঘুমটা তুলতে যাব অমনি, খবরদার পিচ্ছি, আমার গায়ে টাচ করবি না। কে পিচ্ছি? এখানে পিচ্ছি পাইলা কই? তুই পিচ্ছি, আমার 4 বছরের ছোট। বড়দের সম্মানের চোখে দেখ। সম্মান লাগবে, তাই না? আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেখাইতেছি সম্মান, দাঁড়াও, বাকিটা ইতিহাস। আম্মু, ও আম্মু। কি হয়েছে মামুনি?
আব্বু আমাকে বকা কিসে? এমন সময় আমিও বাসায় প্রবেশ করলাম। সুমাইয়া আমাকে দেখে খেপে গেল। ওই, তুমি ওরে বকা দিছো কেন? তোমার মেয়ে কি করছে তা তো জানো না। কি করছে? পল্লবের ছেলেরে প্রপোজ করছে। ও তোমার বন্ধু পল্লব? তাহলে সমস্যা কিসের? বাপ বেটি এক পদের। কি? আর ও তো সামান্য প্রপোজ করছে, আর তুমি কি কি করছিলা বলবো? থাক, বলা লাগবো না। কিন্তু তাসনিয়া মা, আমার ভুলেও কোনো ছেলের পাল্লায় পড়িস না, নাইলে অবস্থা আমার মতো হইব। কি কইলা তুমি আমাকে? আমি কি করছি? কি অবস্থা করছি? কই কিছু বলি নাই তো, বাবা হিসেবে মেয়েকে বুঝিয়ে দিলাম। তোমার আজ খাওয়া বন্ধ। এ মা, কেন? সুমাইয়া রুমে চলে গেল। আমিও ওর পিছু পিছু রুমে ঢুকলাম, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে, একদম ধরবি না। আমি তোকে জ্বালাই তাই না? যা, আর জ্বালামো না। আহ, কখন আবার এসব বলছি? বলছো আমার আড়ালে অনেক কিছু বলো। আমার জন্য তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাও থাকো একা, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা সরি, এই কানে ধরছি, আর কিছু বলবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তাহলে 10 বার কানে ধরে উদ্বস করো। এই যে করলাম। কান ধরে উঠবস 3 বার করতেই সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি আমার সিনিয়র বউটাকে। আয় আমাকে। আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সোফায় বসে কফি খাচ্ছি আর টিভি দেখতেছিলাম। হঠাৎ ভাবি হাসপাতাল থেকে বাসায় আসলো। আসলে ভাবি একজন ডাক্তার। আমি ভাবির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললাম, কারণ ভাবির পেটের উপর কাপড় ছিল না। আমি প্রায় সময় দেখি ভাবি আমার সামনে দিয়ে এভাবে হাঁটে। তাকে কিছু বলতে পারি না, কারণ তিনি আমার থেকে বড়। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। এবার পরিচয় দেই, আমি স্বাধীন। কিছুদিন আগে পড়ালেখা শেষ করেছি। আমাদের নিজের ব্যবসা আছে। বাবা অফিস দেখাশোনা করে, আমি আম্মু বাসায় থাকি। আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব। আমার বড় ভাই বিয়ে করছে, কিন্তু সে এখন বেঁচে নেই। আমার বড় ভাই একটা রোড দুর্ঘটনায় মারা যায় আজ 1 বছর হলো। আগে ভাইয়া বাবার সাথে অফিস দেখাশোনা করত, এখন বাবা একাই দেখাশোনা করে। তাই আমি ভাবছি বাবাকে আর অফিসে যেতে দিব না, আমি নিজে অফিস দেখাশোনা করব। এবার আসি ভাবির কথায়। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির মা বাবা তাকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ভাবি আমাদেরকে ছেড়ে যাবে না। ভাবি ঢাকার বড় একটা হাসপাতালের ডাক্তার। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম, তখন আব্বু বলল, তা আব্বু কবে থেকে অফিস দেখাশোনা করবে? আব্বু, আম্মু ঠিক বলেছে। আমি আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব, তারপর তোমাকে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। ভাবি, তুমি আমার রুমে কিছু বলবে নাকি? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? তুমি কালকে একটু হাসপাতালে যেতে পারবে? কেন ভাবি? আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বখাটে ছেলেগুলো আমাকে দেখে বাজে কথা বলে। তুমি তো গাড়ি নিয়ে হাসপাতালে যাও, তাহলে ওরা তোমাকে খারাপ কথা বলবে কিভাবে? তারা আমার গাড়ি দাঁড় করিয়ে কথাগুলো বলে। তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো? তারা রাস্তার বখাটে ছেলে, যদি কিছু করে বসে আমার, তাই কিছু বলতে পারি না। ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে গেলাম। ভাবি চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। ও, আপনাদের তো ভাবির নামটা বলতে ভুলে গেছি। ভাবির নাম নাদিয়া। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবি আর আমি গাড়ি নিয়ে হাসপাতালে যেতে লাগলাম। হঠাৎ রাস্তার মাঝে কিছু ছেলে দাঁড়িয়ে গেছে। আমি ভাবিকে গাড়িতে বসিয়ে তাদের সামনে গেলাম। কি হয়েছে এখানে? তোকে বলবো কেন, আমরা তো গাড়ির ভিতরে পাখিটাকে দেখতে আসলাম। ও, তার মানে তোরা প্রতিদিন ওনাকে ডিস্টার্ব করিস? করলে তোর কোনো সমস্যা? তাহলে আজকে দেখি তোরা আমার সামনে ওনাকে টাচ করে দেখা। টাচ করলে তুই কি করবি? আগে করে দেখ, তারপর আমি কি করি তোরা সবাই দেখবি। ওই জীবন গাড়ির ভিতর থেকে পাখিটাকে বের করে নিয়ে আইতো, দেখি ও আমাদের কি করতে পারে। আর যদি কখনো শুনি তোরা ওনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে খারাপ কথা বলছিস, তখন তোদের উপরে পাঠিয়ে দিব। কথাটা মনে রাখিস। পরে সবগুলো আমার পা ধরে ক্ষমা চেয়ে চলে গেছে। তারা আর জীবনে এমন কাজ করবে না। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার সাথী, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। হয়তো তারা ছুরি দিয়ে কেটে দিছে।
তোমাকে কে বলেছে তাদের সাথে মারামারি করতে? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমাকে ছাড়া কি নিয়ে বাঁচবেন মানে? মানে তোমাকে ছাড়া আব্বু আম্মু কি নিয়ে বাঁচবে তাই বলছি। আমি মনে হয় অন্যটা শুনেছি। তুমি এমনিই বেশি শুনি। কথা না বলে বসে থাকো। হাসপাতালে যাওয়ার পর হাতে ব্যান্ডেজ করে দেব। কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসলাম। এখন আর ভাবি বলবো না, নাম ধরে বলবো। নাদিয়া আর আমি হাসপাতালে ঢুকে নাদিয়ার কেবিনে চলে গেলাম। তারপর ভাবি আমার হাতে ব্যান্ডেজ করে দিল। ভাবির সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরো 5 দিন চলে গেছে। আজকে থেকে অফিসে যাব, আর এখন থেকে নাদিয়াকে অফিসে যাওয়ার সময় হাসপাতালে দিয়ে অফিসে যেতে হবে। এটা আব্বু আম্মুর আদেশ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো এলিয়েন নাকি? আমাকে দেখার কি আছে? কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোকে তো আজকে চেনা যাচ্ছে না। তোকে আজকে রাজপুত্রের মতো লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? ও কি তোমার একা ছেলে? ও আমাদের ছেলে। বস বাবা, নাস্তা কর। ভাবি কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুই নাস্তা কর। না, ভাবি আসলে সবাই একসাথে করব। কিছুক্ষণ পর নাদিয়া এসে বলল, আমি রেডি। আমি ভাবির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ভাবিকে দেখতে আজকে পরীর মতো লাগছে। ভাবি আজকে শাড়ি পরেছে। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার স্বাধীন, এভাবে তাকিয়ে কি দেখো? ভাবি আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। কোথাও যাবে নাকি? আবার দেখি শাড়ি পরেছো। না, কোথাও না গেলে কি শাড়ি পরা যায় না? আমি তা বলি নাই। ওর সাথে বকিস না তো নাদিয়া। বস, নাস্তা কর। জি আম্মু। নাদিয়া মা, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু এখন বলবো না, কি কথা বাবা? রাতে বলবো। ঠিক আছে বাবা। তারপর নাস্তা করে বাহিরে এসে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে নিয়ে যেতে লাগলাম। তখন ভাবি বলল, আচ্ছা স্বাধীন, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এ কথা বলছো কেন ভাবি? না, এমনি জিজ্ঞেস করলাম। বলো না, কেমন মেয়ে পছন্দ? আমি এমন একটা মেয়েকে পছন্দ করব যে সব সময় আমার বাবা মাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, সবার সাথে মিলেমিশে চলবে, আমার অনেক কেয়ার করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নিজেকে সবসময় পর্দার আড়ালে রাখবে। এমন মেয়েকে আমি বিয়ে করব। তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? আমি জীবনে প্রতিজ্ঞা করেছি, ভালোবাসলে বিয়ের পর বউকে ভালোবাসবো, বিয়ের আগে কাউকে ভালোবাসবো না। আচ্ছা স্বাধীন, আমাকে তোমার কেমন লাগে? এটা আবার কেমন কথা? তোমাকে তো নিজের ভাবির মতো লাগে, এবং আমি তোমাকে নিজের বড় বোনের মতো জানি। ও, নাদিয়া মনে হয় আমার থেকে এমন কথা আশা করে নাই। যাক, কথা বলতে বলতে ভাবির হাসপাতালে চলে আসলাম। ভাবিকে নামাই দিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি আমার কেবিনে চলে গেলাম। তারপর কিছু ফাইল দেখতে লাগলাম। বিকালে অফিস শেষ করে হাসপাতালে চলে আসলাম। এসে সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখি ভাবি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার কেমন যেন খারাপ লাগছে। আমার কাছে এমন লাগছে কেন? উনি যার তার সাথে কথা বলুক, তাতে আমার কি? উনি একজন ডাক্তার, সবার সাথে কথা বলতে পারে। আমার গাড়ি দেখে ভাবি ছেলেটাকে বিদায় দিয়ে গাড়িতে এসে বসলো। তারপর ভাবিকে নিয়ে বাসায় যেতে লাগলাম। আজকে প্রথম দিন অফিস কেমন লাগছে? ভালোই, সবাই আমাকে কি সুন্দর করে আপন করে নিছে। ও, আচ্ছা ভাবি, ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলে। ও, তুমি ওই ছেলের কথা বলছো? ওর মা অসুস্থ, আজকে তার মায়ের অপারেশন আমি করেছি। তখন সে ছেলেটা বলল তার মা বাঁচবে কিনা, যত টাকা লাগে সে দেবে তার মাকে বাঁচিয়ে তোলার জন্য। ও, তুমি কি বলছো? আমি বলছি মরা বাঁচা আল্লাহর হাতে, আমরা মাত্র উসিল্লা। আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করেন, দেখবেন আল্লাহ আপনার মাকে সুস্থ করে দেবেন। ও, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে আসলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। এবার আপনাদের বলি, ভাইয়া বিয়ে করার পরের দিন মার্কেট থেকে আসার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আগে ভাইয়ার সাথে ভাবির প্রেম ছিল, আর আমি তেমন ভাবির সাথে কথা বলতাম না, কারণ মেয়েদের সাথে কথা বলতে আমার লজ্জা করে, তাই ভাবির সাথে তেমন কথা বলি নাই। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির সাথে আস্তে আস্তে কথা বলতে থাকি। নাদিয়ার বয়স বেশি না, আমার থেকে 1 বছরের বড়। নাদিয়ারা অনেক টাকা পয়সার মালিক, আমাদের থেকে তাদের 1 গুণ বেশি আছে। নাদিয়ার
আম্মু আব্বু মাঝে মাঝে আমাদের বাসায় এসে দেখে যায়। তাদের এত কিছু থাকার পরেও আমাদের সাথে থাকে। মনেতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে। বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিবর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে। আমি যে ভালোবাসি শুধুই তোমাকে। খুব নিশীতে কষ্ট হলে মাথা রেখো চাঁদের কোলে। তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে। কষ্ট রেখো না বুকের মাঝে, পাঠিয়ে দিও আমার কাছে। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ ভাবি ডাকতে লাগলো। আসলে ভাবি প্রায় সময় আমাকে সকালে ঘুম থেকে ডেকে উঠায়। আম্মু তেমন আমাকে উঠায় না। স্বাধীন ওঠো। আর একটু ঘুমাই ভাবি। কয়টা বাজে খেয়াল আছে তোমার? কয়টা বাজে ভাবি? 9টা বাজে। আর তোমার সাথে আব্বু কি কথা বলবে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। কি কথা বলবে ভাবি? আমি বলতে পারবো না, তুমি গিয়ে দেখো কি বলে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ভাবি আমার রুম গোছাতে লাগলো। আমি ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি ভাবি রুম ঝাড়ু দিচ্ছে। আর ভাবি পুরো পেট দেখা যাচ্ছে, পুরো সাদা ধবধবে দেহটা। আমি চোখ সরিয়ে নিলাম। আমি বুঝি না ভাবি আমার সামনে এভাবে থাকে কেন। আমি কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মাই ডিয়ার সন। ভাবি বলল, তুমি নাকি আমার কি কথা বলবে? আগে নাস্তাটা করে নাও। ঠিক আছে আব্বু। আমি টেবিলে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করে আব্বুর পাশে গিয়ে বসলাম। এবার বলো আব্বু, কি কথা বলবে? আমি যে কথা বলবো তুমি কিন্তু না করতে পারবে না। কি কথা আব্বু? তোকে না জানিয়ে আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছো আব্বু? তা মেয়েটাকে কোথায় থাকে, কি করে? মেয়েটাকে তুই চিনিস? কে সে? নাম কি তার? মেয়েটা আর কেউ নয়, নাদিয়া। কি বলছো আব্বু? তুমি কি পাগল হয়ে গেলে? উনি আমার ভাবি হয়, তুমি এটা কেমন করে বললে? তোর আপু ঠিকই বলেছে, তুই বাবা না করিস না। মেয়েটা আর কত এভাবে দিন কাটাবে? জীবন মারা গেছে আজ 1 বছর হয়েছে। মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। আমরা নাদিয়ার বাবা মার সাথে কথা বলেছি, তাদের কোনো অমত নেই। এটা কেমন করে হয়? বাহিরের মানুষ কি বলবে? আর উনি আমার থেকে বড়। আমি এই বিয়ে করতে পারবো না। ভাবি যদি শুনে তাহলে উনি খারাপ ভাববে। নাদিয়ার সাথে গতকাল কথা বলেছি, ও রাজি আছে। এখন তুই রাজি থাকলেই কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দিব। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমরা কোনো অনুষ্ঠান করব না। শুধু তোর বাবা, আমি আর নাদিয়ার বাবা মা থাকবে। আর বিয়েটা আমাদের বাসায় হবে। তোমাদের যা খুশি করো, আমি অফিসে গেলাম বলে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে ভাবতে লাগলাম, আব্বু আম্মু এটা কিভাবে করলো? ওনাকে এতদিন ভাবি বলে এসেছি, এখন তাকে বিয়ে করতে হবে? আমার একটা জিনিস মাথায় আসছে না, ভাবি কেমন করে রাজি হলো? মাথায় কিছু ঢুকছে না। যা হবার হবে। বিকেলে অফিসের কাজ শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মাথা নিচু করে ফেলছে। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে দিয়ে বাহিরে চলে আসলাম। পার্কে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। এবার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আমার জন্য অপেক্ষা করছে মানে? তোর আর নাদিয়ার বিয়ে আজকে রাতে হবে। তোর রুমে শেরওয়ানি রাখা আছে, ওটা পরে তাড়াতাড়ি নিচে আয়। কাজী অনেকক্ষণ ধরে বসে আছে। আজকে বিয়ে মানে? তোমরা বলছো ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলে কাজী ডেকে বিয়ে দিবে। নাদিয়ার আব্বু আম্মু তারাও চলে এসেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। কি আর করার, ভদ্র ছেলের মতো রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া সোফায় বউ সেজে বসে আছে আর মাথা নিচু করে আছে। আম্মু হাতের ইশারায় বলল নাদিয়ার পাশে বসার জন্য। আর দাঁড়িয়ে না থেকে নাদিয়ার পাশে গিয়ে বসলাম। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অবাক করার বিষয় হলো, নাদিয়াকে কবুল বলতে বললে সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমাকে বলল কবুল বলার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে বসে আছি। আব্বু আম্মু আমাকে বারবার বলছে কবুল বলার জন্য। তাদের জোড়াজোড়িতে কবুল বলে ফেললাম। রাতে খাবার খেয়ে নাদিয়ার আব্বু আম্মু, আরে এখন তো আমার শ্বশুর শাশুড়ি হবে, তারা চলে গেছে। আমি ছাদের উপর চলে গেলাম আর ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত নিজের ভাবিকে বিয়ে করলাম। আপনারা হয়তো বলবেন আমি কেন বিয়ে করলাম। আসলে আমি আজ পর্যন্ত বাবা মার কথার অবাধ্য হই নাই, তাই তাদের কথা ফেলতে পারি নাই। তারা কথা দিয়ে ফেলছে। আমি চাই না আমার বাবা মা অসম্মানী হোক, তাই বিয়েটা করে ফেললাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে নিয়ে গেল। তারপর আমার রুমে ঢুকিয়ে দিল। আমাকে রুমে ঢুকতে দেখে নাদিয়া খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসলে আমি সরে যাই।
ভাবি, তুমি এটা কি করছো? তুমি ভাবি কাকে বলছো? এখন তুমি আমার স্বামী, আর বাসর রাতে স্ত্রী স্বামীর পা ধরে সালাম করা এটা নিয়ম। তুমি কিভাবে বিয়েতে রাজি হলে? আমি না তোমার ভাইয়ের মতো? তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? রাস্তায়, হাসপাতালে মানুষে অনেক কথা বলে আমাকে। তাদের কথা শুনে মাথা নিচু করে হাঁটি। তারা বলে আমার তো স্বামী নাই, তাই তাদের সাথে রাত কাটাতে। রাস্তার বখাটে ছেলেরা নানান ভাষায় কথা বলে, তাই বাবা মার কথায় না করতে পারি নাই। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি সোফায় কেন ঘুমাবে? তুমি আমার সাথে ঘুমাবে। তুমি আমার ভাবি, তোমার সাথে আমি কি করে ঘুমাই বলো? এখন আমি তোমার স্ত্রী, সো এখন থেকে আমার নাম ধরে ডাকবে। চলো, তুমি আমার সাথে ঘুমাবে। আজকে না আমাদের বাসর রাত। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি কেমন আনইজি ফিল করতেছি। হঠাৎ নাদিয়া এমন কথা বলল, আমি তো অবাক হয়ে গেলাম। তুমি কি আমার সাথে ঘুমাবে, নাকি এখন আব্বু আম্মুকে ডাক দিব? ভাবি, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আর একবার ভাবি বলে ডাকলে মাথা ফাটিয়ে দিব। তাড়াতাড়ি বিছানায় এসো। আমি আর কোনো কথা না বলে বিছানার একপাশে শুয়ে পড়লাম। নাদিয়ার কথা হঠাৎ এমন হলো কেন? আজ 1 বছর তো এরকম দেখি নাই। নাদিয়া লাইট অফ করে এসে আমার পাশে শুয়ে পড়লো, তারপর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো, তাও আবার নিজের ভাবি। থুক্কু, এখন তো বউ। আমার কাছে কেমন যেন লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কাছে কেমন যেন লাগছে। তোমাকে ছাড়ার জন্য তো ধরে নাই। তুমি এখন আমাকে আদর করো। আমি পারবো না। বেশি কথা বললে আব্বু আম্মুকে ডাক দেব। কথায় কথায় আব্বু আম্মুকে ডাক দেওয়ার কথা বলো কেন? আসলে আপনার কি হয়েছে? আপনি তো আগে এমন ছিলেন না। সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে বলছি না আদর করতে আমাকে? আজকে না করলে হয় না? বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমার ঠোঁট দুটো পাগলের মতো চুষতে লাগলো। যেভাবে চুষতে লাগলো মনে হয় আমার ঠোঁট দুটো চকলেটের মতো মিষ্টি। কিস করতে করতে আমার শরীরের জামা কাপড় খুলতে লাগলো। হাই আল্লাহ, এখন তো আমি মেয়েদের কাছে পুরুষ নির্যাতন হতে আছি। তোমরা কেউ আমাকে ভাবি, থুক্কু, নাদিয়ার হাত থেকে বাঁচাও। নাদিয়ার এমন কাহিনী দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমিও নাদিয়ার সাথে সাড়া দিতে লাগলাম। আমি নাদিয়ার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর বাকিটা আর জানতে হবে না, ইতিহাস হয়ে রয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়ার শরীরে কোনো কাপড় নেই, তার বুকের উপর একটা তিল আছে। ওটা আমাকে কাছে টানছে। আমি নাদিয়ার বুকের উপর কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সকালবেলা আরেকবার হয়ে গেছে। তারপর দুজনে একসাথে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দুজনে 2টা চেয়ার টেনে বসলাম। আম্মু আমাদের নাস্তা দিল। দুজনে খেয়ে রুমে চলে আসলাম। এইভাবে চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আমি এখন অফিস দেখাশোনা করি, আর নাদিয়া বাসায় আব্বু আম্মুর সেবা যত্ন করে। দুজনে একসাথে গোসল করে নিচে চলে আসলাম। আব্বু আম্মু টেবিলে আমাদের জন্য অপেক্ষা করতে লাগলো। দুজনে 2টা চেয়ার টেনে বসলাম। নাদিয়া, মা স্বাধীনকে নাস্তা দাও। দিচ্ছি আম্মু। নাদিয়া আমাকে নাস্তা দিল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। নাদিয়া আমার পিছন দিয়ে রুমে ঢুকলো। ঢুকে দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, তোমার হঠাৎ এত পরিবর্তন কেন? কারণ আমি যে তোমাকে ভালোবাসি, তাই। মানে কবে থেকে? তোমার মনে আছে একদিন একটা বাচ্চা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর তুমি বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিলে? মনে আছে। তুমি জানলে কি করে? তুমি জানো বাচ্চাটাকে? সেটা আমি জানি না। রাস্তায় পড়েছিল, কেউ তাকে ধরছে না, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিলাম। পরে ডাক্তার বলল রক্ত লাগবে। আমার এক বন্ধুর রক্তের গ্রুপের সাথে বাচ্চাটার রক্তের গ্রুপ মিলছিল। তারপর বন্ধুকে ফোন দিয়ে নিয়ে এসে বাচ্চাটাকে রক্ত দিলাম। বাচ্চাটার মা সাথে ছিল। তারপর ওনাকে বলে আমরা চলে আসলাম। বাচ্চাটা আমার বান্ধবী বিথির ছোট ভাই ছিল। যখন আমি আর বিথি হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকবো, তখন তুমি আর তোমার বন্ধু কেবিন থেকে বেরিয়ে গেছো। আমি ভিতরে গিয়ে আন্টিকে বললাম তোমার কথা। তখন আন্টি তোমার কথা বলে। আন্টির থেকে তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। তারপর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার কিছুদিন পর তোমার মা বাবা দেখতে যায়। তাদের আমাকে পছন্দ হয়। এরপর কি হলো তুমি তো জানো। ভাইয়ের বিয়ের সময় আমার কি হয়েছে তুমি তো জানো, কিন্তু আমার পাঠক পাঠিকা তারা জানে না। তাহলে শুনুন, ভাইয়ের বিয়ের সময় আমি অনেক অসুস্থ ছিলাম। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার প্রচন্ড জ্বর ছিল। বিয়ের আগের দিন আমাকে বাসায় নিয়ে আসে। আমি তখন মোটামুটি সুস্থ ছিলাম। ভাইয়ের বিয়ের দিন আমি ভাবিদের বাড়িতে যাইনি। বিয়ের দিন তোমার চেহারা আমার চোখের সামনে খালি ভেসে উঠেছে।
তারপর তোমার আশা ছেড়ে দিয়ে বিয়ে করে ফেললাম। তোমাদের বাড়িতে আমাকে নিয়ে আসার পর যখন তুমি আমাকে দেখতে এসেছো, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। শাশুড়ি আম্মা যখন বলল তুমি আমার দেবর, আমি তো বিশ্বাস করতে পারছি না। তারপর চিন্তা করলাম, জীবন সাথী হিসেবে নাহি পেলাম, তবে দেবর হিসেবে তো পেলাম। বিয়ের পরের দিন যখন শুনলাম গাড়ির দুর্ঘটনায় মারা গেছে, তখন আমার সব অন্ধকার হয়ে গেছে। 3 মাস পরে যখন কিছুটা স্বাভাবিক হলাম, তখন তোমাকে পাবার আশা শুরু করলাম। আবার এটাও ভেবেছিলাম তোমার সাথে কি আমাকে বিয়ে দিবে। আমি তো তোমার থেকে বড়। আমার মা বাবা যখন বলল আমাকে নিয়ে যাবে, তখন আমি তোমার কারণে যাইনি। বিয়ের আগের দিন রাতে আব্বু আম্মু আমাকে তার রুমে নিয়ে বলল তোমার সাথে আমাকে বিয়ে দেবে, আমি রাজি কিনা। আব্বুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। তখন আমি আব্বুকে বললাম আমি তো রাজি, স্বাধীন কি রাজি হবে? আব্বু বলল এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। স্বাধীন আজ পর্যন্ত আমাদের কথার অবাধ্য হয়নি। তুমি এই নিয়ে চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করছি। এরপর কি হলো সব তো তুমি জানো। তাহলে তুমি আমাকে বললে না কেন তুমি আমাকে ভালোবাসো? ভয়ে বলতে পারি নাই। যদি তোমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়, তখন তো আর তোমাকে দেখবো না। তোমাকে আমার কথায় অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝো নাই। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো। অনেকক্ষণ ধরে ছিলে, দরজা খোলা, কেউ চলে আসবে। না, আমি ছাড়বো না। আমাকে একটা কিস দাও, তারপর ছাড়বো। সকালে ঘুম থেকে উঠে দিছি না? আমার এখন লাগবে। আচ্ছা, তুমি এত রোমান্টিক কবে থেকে হয়েছো? তোমাকে আপন করে পাওয়ার পরে। এখন বেশি কথা না বলে আমাকে একটা কিস করো। কি আর করার, আমি নাদিয়ার মাথা উঁচু করে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দেখতে দেখতে 7 দিন চলে গেল। আজকে থেকে অফিসে যেতে হবে, নাদিয়াকে সাথে করে নিয়ে যেতে হবে। তাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। নাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে রাখলো আর এক হাত তার হাতের ভিতরে রাখলো। কথা বলতে বলতে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। নাদিয়া গাড়ি থেকে নামার আগে এমন কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। নাদিয়া গাড়ি থেকে নামার আগে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে নেমে গেল। আর ভিতরে ঢুকার আগে বলে গেল অফিস থেকে দুপুরে হাসপাতালে চলে আসতে, দুজনে একসাথে লাঞ্চ করব। আমি ঠিক আছি বলে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। 7 দিন পরে অফিসে আসলাম। অনেক কাজ জমে গেছে, তাই বসে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। হাতের কাজ এখনো কিছু বাকি আছে। পরে চিন্তা করলাম লাঞ্চ করে এসে করব। তারপর ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। গাড়ি থেকে নাদিয়াকে ফোন দিলাম, কিন্তু নাদিয়া ফোন ধরলো না। আরো 2-3 বার দিলাম। অবাক করার বিষয় হলো নাদিয়া আমার ফোন রিসিভ করেননি। তাই গাড়ি পার্কিং করে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। আমি সোজা নাদিয়ার কেবিনে যেতে লাগলাম। কেবিনের সামনে এসে সোজা ঢুকে গেলাম। তারপর ভিতরে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। কারোর সাথে অভিমান করতে হলে তার উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে, না হলে সে কখনোই তোমার অভিমান ভাঙাতে আসবে না। কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম। 2 দিনের কথা বলায় কারো উপর কোনো অধিকার তৈরি হয় না। যেটা তৈরি হয় সেটা শুধুমাত্র একটা মনুষ্যত্ব ছাড়া আর কিছুই না। নাদিয়ার কেবিনের ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরে পাঠক পাঠিকা ভাই বোনেরা, আপনারা কি ভাবছেন খারাপ কিছু দেখছি? ভুল ধারণা। দেখি নাদিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে নাদিয়া বলল, স্বাধীন তুমি এখানে? সকালে কি বলেছো মনে নেই? তোমাকে কতগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো নাই। আসলে রাতে যে মোবাইল সাইলেন্ট করে রাখছি আমার মনে নেই। ওহ, তা উনি কে? ওর নাম আকাশ। তাদের নিজস্ব ব্যবসা আছে। আমার বান্ধবী বিথির হাজবেন্ড। আকাশ অফিসে যাওয়ার সময় আমার সাথে দেখা করতে এসেছে। ও আকাশ ও স্বাধীন আমার কলিজা, আমার প্রাণ, আমার সবকিছু, মানে আমার হাজবেন্ড। তুমি বিয়ে করেছো আমাকে আর বিথিকে তো বলো নাই। আর ওকে দেখতে মনে হচ্ছে তোমার বয়সে ছোট। আসলে সব হঠাৎ করে হয়ে গেছে। আর ছোট হয়েছে তো কি হয়েছে, মাত্র 1 বছরের ছোট বড়, এটা কোনো বিষয় না। তুমি স্বাধীনের সাথে পরিচিত হও। হাই, আমি আকাশ। নাদিয়া তো আমার বিষয়ে বলেছে। আমি স্বাধীন, আমার নামও বলেছে সাদিয়া। বর্তমানে নিজেদের অফিস দেখাশোনা করি। ও তো ঠিক আছে নাদিয়া,
আমি বাসায় যাচ্ছি। দেরি হলে তোমার বান্ধবী আমার খবর করে ছাড়বে। ঠিক আছে দুলা ভাই, আপনি তাহলে যান। সময় পেলে অবশ্যই আসবেন আমার শ্বশুর বাড়ি। প্রথম কথা হলো, আমাকে দুলাভাই বলে ডাকা যাবে না, আমার নাম ধরে ডাকবে। আমরা কিন্তু সমবয়সী। ঠিক আছে, সময় পেলে অবশ্যই তোমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো। বিথিকে সাথে করে নিয়ে আসবেন। ও যদি জানতে পারে তাকে না জানিয়ে বিয়ে করছি, তাহলে আমাকে আস্থা রাখবে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো স্বাধীন সাহেব, ভালো থাকবেন, পরে আবার কথা হবে। প্রথম কথা হলো, আমাকে সাহেব বলা যাবে না। আমার নাম ধরে ডাকলে খুশি হব। আর আমি কিন্তু আপনার থেকে ছোট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তোমরা ভালো থাকো। আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর নাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি কলিজা, আমার ভুল হয়ে গেছে। আমার মোবাইল সাইলেন্ট ছিল, তুমি রাগ করো না। আমি রাগ করি নাই। ঠিক আছে চলো, দুজনে বাইরে গিয়ে লাঞ্চ করে আসি। ঠিক আছে চলো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর দুজনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে গেছে। আমাদের ভালোবাসা আগের মতোই আছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এখন নাদিয়া নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়া আসা করে। আমি অফিসের কাজে নানান জায়গায় যেতে হয়, কিন্তু নাদিয়াকে গাড়ি দেওয়ার পর একটু দেরি করে বাসায় আসে। আমরা কিছু বললে হাসপাতালে প্রচুর রোগী, তাই আসতে লেট হয়। আপনারা আবার ভাইবেন না, আমাদের ভালোবাসা কমে গেছে। ভালোবাসা আগের মতোই আছে। বেশি রাত করে আসলেও তার রোমান্টিকতা একটু কমে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। তার চেহারার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। কেমন একটা মায়া আছে নাদিয়ার চেহারায়। আমি নাদিয়ার কপালে একটা দিয়ে উঠতেই নাদিয়া আমাকে টান দিয়ে খাটে ফেলে ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। তার মানে এতক্ষণ নাদিয়া জেগেছিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। এটা কি হলো? কেন, তোমার কাছে ভালো লাগে না? এমন একটা সুন্দরী বউয়ের কিস পেলে কার না ভালো লাগে? ও তাই, তাহলে এখন আরেকবার দিব। এখন না, অফিসে যেতে হবে। আজকে অফিসে কিছু লোক নিব, তাই তাড়াতাড়ি যেতে হবে। তোমার খালি কাজ। আমিও তোমাকে এখন সময় দিতে পারি না। কি করব বলো? হাসপাতালে অনেক রোগী, তাদের সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি চাই তুমি সব সময় মানুষের সেবা যত্ন করে যাও। তুমি তো জানো আমি গরিব দুঃখী মানুষের সেবা বিনামূল্যে করি। তাদের কষ্ট আমার সহ্য হয় না। আমি তো জানি আমার জানুটা কেমন। এবার উঠো। তারপর দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠতে গেলে নাদিয়া দৌড়ে এসে আমার কপালে চুমু দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আমি মনে মনে বললাম, পাগলি একটা। তারপর আমি গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। তারপর ম্যানেজারকে ফোন দিলাম। ম্যানেজার সাহেব, সবাই কি চলে এসেছে? জি স্যার, আমি কি একজন একজন করে পাঠিয়ে দিব? ওকে, ঠিক আছে দিন। ওকে স্যার। তারপর একজন করে আসতে লাগলো কেবিনে। সবার ইন্টারভিউ নেওয়া শেষ। অনেকেই ভালো ইন্টারভিউ দিছে। অফিসে লোক লাগবে 5 জন, কিন্তু ইন্টারভিউ দিতে আসছে 20 জন। তারপর ভালো দেখে 5 জন রাখলাম। ইন্টারভিউ নিতে নিতে লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম নাদিয়াকে একটা সারপ্রাইজ দিব। মানে তাকে ফোন না দিয়ে তার হাসপাতালে যাব। যেই ভাবা সেই কাজ। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে গেলাম। গাড়ি পার্কিং করে হাসপাতালে ঢুকে তার কেবিনে যেতে লাগলাম। এখানে হাসপাতালের সবাই আমাকে চিনে। আমি নাদিয়ার জামাই। আমি সোজা নাদিয়ার কেবিনে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া মনমরা হয়ে বসে আছে। আমাকে তার কেবিনে রেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। নাদিয়া জানো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আজকে হাসপাতালে আসতে ওই দিনের ছেলেগুলো আমার গাড়ি দাঁড় করিয়ে আমার। কি করেছে আমাকে বলো নাদিয়া। তাহলে শোনো। তাহলে চলুন, কি হয়েছে ওখান থেকে ঘুরে আসি। নাদিয়া বলতে লাগলো। আমি গাড়ি চালিয়ে হাসপাতালে আসতেছিলাম, তখন ছেলেগুলো আমার গাড়ির মাঝখানে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি দাঁড় করালাম। তখন একটা ছেলে বলল, পাখি, গাড়ি থেকে নেমে আসো। আরে পাখি, বসে আছো কেন? শুনছি তুমি নাকি আরেকটা বিয়ে করছো, তাও আবার দেবরকে। তো তোমার দেবর ঠিকভাবে দিতে পারে? না পারলে আমাদের বলো, আমরা খুশি করে দিব। আপনাদের ঘরে মা বোন নেই? রাস্তায় একটা মেয়ের গাড়ি দাঁড় করিয়ে এসব কথা বলতে লজ্জা করে না? ঘরে মা বোন সবাই আছে, শুধু কারোর বউ নেই। আমাদের কোনো লজ্জাও নেই। যদি তোমার জুনিয়র জামাই না পারে, আমাদের কাছে এসো। তখন আমি গাড়ি চালিয়ে হাসপাতালে চলে আসলাম। এসে সকাল থেকে অনেক কান্না করেছি। আমি নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। আমার উপর
ভরসা রাখো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আগে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসায় যেতে লাগলাম। বাসায় যাওয়ার সময় একজনকে ফোন, কাকে ফোন দিলাম কিছুক্ষণ পর জানতে পারবেন। তারপর গাড়ি চালিয়ে বাসায় যেতে লাগলাম আর ড্রাইভারকে ফোন দিয়ে বললাম নাদিয়ার হাসপাতালের সামনে থেকে আমার গাড়িটা নিয়ে বাসায় যেতে। যেতে যেতে হঠাৎ সকালের ছেলেগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। নাদিয়ার সাথে আমাকে দেখে বলল, কি ব্যাপার পাখি, সকালে দেখলাম একা গেছো, এখন দেখছি জুনিয়র জামাইকে সাথে নিয়ে আসছো। আমার মনে হয় সকালের কথাগুলো তার জামাইয়ের কাছে বলেছে, এখন মনে হয় তার স্বামী আমাদের কাছে পাখিকে নিয়ে আসছে। তাদের কথা শুনে গাড়ি থেকে একটা রড বের করে সবগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলাম। সবগুলো মায়ের খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ পুলিশের গাড়ি চলে আসলো। স্বাধীন, ওদের ছেড়ে দেই, ওরা মারা যাবে। আমাকে ছেড়ে দেয় রাসেল, আজকে আমি ওদের মেরেই ফেলবো। আমার বউকে এসব কথা বলার সাহস ওরা কোথায় পেল? শোন, আইন নিজের হাতে তুলে নিস না, তুই ওদের আমার কাছে ছেড়ে দে, ওদের ব্যবস্থা আমি নিজ হাতে করব। রাসেলের কথায় ওদেরকে ছেড়ে দিলাম। রাসেল ওদের গাড়িতে উঠাই নিয়ে গেল। এবার আপনাদের বলি, আমি গাড়ি থেকে রাসেলকে ফোন দিলাম। রাসেল কিছুদিন হলো পুলিশের চাকরিতে জয়েন করেছে। সব থেকে বড় কথা হলো রাসেল আমার কলেজের বন্ধু। তো যাই হোক, গাড়িতে আসার পর নাদিয়া আমার পুরো শরীর দেখতে লাগলো। কি করছো তুমি? তোমার কোথাও লাগেনি তো? আরে আমার কোথাও লাগে নাই, যে মায়ের দিছি মনে হয় না একমাত্র বিছানা থেকে উঠতে পারবে। আমি অনেক ভয় পেয়ে গেছি, যদি ওরা তোমার ক্ষতি করতো। ওরা আমার কিছু করতে পারবে না। তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দুজনকে দেখে আম্মু হয়তো অবাক হয়ে গেছে। কি রে, দুজনে আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? শরীর খারাপ নাকি তোদের? শরীর ঠিকই আছে, এমনি চলে আসলাম। ঠিক আছে, তাহলে তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আম্মু। আমি আর নাদিয়া রুমে চলে আসলাম। দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালোবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি। আমার ভালোবাসা সেদিন সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি এক ফোঁটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। নাদিয়া আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাতে খাবার টেবিলে নাদিয়া বলল, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা নাদিয়া? আসলে আম্মু, আমি আর চাকরি করতে চাই না, এখন থেকে বাসায় থাকবো এবং তোমাদের সেবা যত্ন করব। তাহলে তো ভালোই হয়, তোমার যা ভালো মনে হয় করো। আমিও তোমাকে বলবো মনে করছি, পরে আবার চিন্তা করলাম তুমি যদি কিছু মনে করো, তাই বলিনি। এখানে মনে করার কিছু নেই আম্মু, তোমরা তো আমার সব, তোমরা যেভাবে বলবে আমি তো সেভাবেই চলবো। তা হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? আসলে বাবা মা বাসায় একা একা থাকে, তাদের বয়স তো আর কম হয় নাই, তাই আমি ভাবলাম চাকরি ছেড়ে দিয়ে তাদের সেবা যত্ন করব। ও, তারপর রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নাদিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওই, আমাকে আদর করো না কেন? তুমি জানো না তোমার আদর না পেলে আমার ঘুম আসে না? তোমাকে আদর করবো না তো কাকে করবো জানো? যদি আদর করবে তাহলে ওই দিকে ফিরে শুয়ে আছো কেন? আচ্ছা বাবা, সরি। আসো, তোমাকে এবার আদর করি। আমি না তোমার মতো কিউট একটা ছেলে চাই। না, তোমার মতো সুন্দরী একটা মেয়ে চাই আমি। না, ছেলে চাই। না, মেয়ে চাই। ঠিক আছে, আল্লাহ যেটা দিবে তাতেই খুশি। এখন বলো, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? ছেলে হলে নাম রাখবো রিমন, আর মেয়ে হলে নাম রাখবো রাইসা। খুব সুন্দর নাম, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমার যে অনেক কষ্ট করতে হবে। করতে হলে করবে। তাহলে আসো, মিশন শুরু করে দেই। তোমার লজ্জা করছে না? সব পাঠক পাঠিকারা শুনছে আর দেখতে আসছে। ও মা, তারা দেখলে সমস্যা কোথায়? তারা আমাদের এসব দেখে শিখবে কেমন করে বউকে আদর করতে হয়। তারা না শিখলে তো জীবনে বাবা ডাক শুনতে পাবো না। তোমার মুখে কিছুই আটকায় না। আমি জানি,
আমার পাঠক পাঠিকারা কাউকে কিছু বলবে না, তারা অনেক ভালো। তাদের দেখে বোঝা যাচ্ছে সবগুলো লুচ্ছা। ওই, তুমি আমার পাঠক পাঠিকাদের লুচ্চা বলছো কেন? লুচ্চা নয় তো কি? এতক্ষণ ধরে আমরা কি কথা বলছি সব কান পেতে শুনতে আছে। ঠিক আছে, তাহলে আমি লাইটটা অফ করে দেই, তাহলে অন্ধকারে কিছু দেখবে না। আমি লাইটটা অফ করে দিয়ে নাদিয়াকে জড়িয়ে ধরে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে নাদিয়ার পেটের উপর কাপড়টা সরিয়ে কিস করতে লাগলাম। নাদিয়া আমার মাথার চুল খামচে ধরল, তার নাদিয়ার নাভির নিচে আসতে লাগলাম। ও মা, নাদিয়া তো ঠিকই বলেছে, আমার পাঠক পাঠিকারা অনেক লুচ্চা। আমরা বউ জামাই কি করছি সব কিছু দেখছে, অনেক দেখছেন। আর দেখা লাগবে না, আমি এখন সন্তান আনার মিশনে আছি। বিয়ে করে জেনে নিবেন তারপর কি করেছি আমরা। তো দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। আমি এখন অফিসের কাজে ব্যস্ত থাকি। নাদিয়া বাসায় আব্বু আম্মুর সেবা যত্ন করে। আমার আর নাদিয়ার ভালোবাসা আগের মতো আছে। একদিন অফিস থেকে দুপুরে বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া রাসেলের সাথে কথা বলছে সোফায় বসে। রাসেল আসবে আমাকে তো বলে নাই। নাদিয়া আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি আজকে দুপুরে চলে আসলে যে? অফিসে তেমন কাজ ছিল না, তাই ভাবলাম বাসায় চলে যাই। এসেছো, ভালো করেছো। দেখো কে এসেছে। কিরে, তুই কখন আসলি? আমাকে তো জানালি না। আসলে আমি জানতাম না যে তুই অফিসে, আমি মনে করছি তুই বাসায়, তাই ভাবলাম তোকে সারপ্রাইজ দেব। কিন্তু বাসায় এসে দেখি ভাবি আর তোর আঙ্কেল আন্টি। আমি তোমাকে ফোন দিতাম, কিন্তু তার আগে তুমি চলে আসলে। তা কি মনে করে আসলি? তুই তো এখন আগের মতো আমাদের বাসায় আসিস না। আমি কিন্তু এমনি আসি নাই, তোদের দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামী শুক্রবার আমার বিয়ে, তোদের সবাইকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, যাব। তা মেয়েটা কে? মেয়েটা আর কেউ নয়, সাদিয়া। তুই কোন সাদিয়ার কথা বলছিস? তোর মামা তো বোন সাদিয়া? হুম। সাদিয়া তো তোকে পাত্তা দিত না, তাহলে বিয়েতে রাজি হলো কিভাবে? আগে দেয় নাই, কিন্তু এখন সে আমাকে ভালোবাসে। আগে পাত্তা দেয় নাই কারণ সে পড়ালেখা শেষ না করে আমার সাথে প্রেম করতে পারবে না। পুলিশের চাকরি নেওয়ার কিছুদিন পরে সে এসে আমাকে ভালোবাসার কথা বলেছে। যাক, তাহলে তো ভালোই, তোর ভালোবাসার মানুষকে আপন করে পাবি। তো আজকে উঠি, আর অনেক আত্মীয় স্বজন আছে, তাদের গিয়ে দাওয়াত দিতে আসতে হবে। এখন কোথাও যাওয়া হচ্ছে না, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাসায় যাবে। আজকে না ভাবি, অন্য একদিন বউকে সাথে করে নিয়ে এসে খেয়ে যাব। তাহলে ঠিক আছে। তারপর রাসেলকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে রাসেলের বিয়ের দিন চলে এসেছে। আমি রেডি হয়ে সোফায় বসে আছি। নাদিয়ার এখনো সাজা হয় নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে? হঠাৎ নাদিয়া আমাকে ডাকতে লাগলো। আমি উঠে রুমে গিয়ে দেখি নাদিয়া শাড়ির কুচিটা লাগাতে পারছে না। জান, আমার শাড়ির কুচিটা লাগাতে পারছি না, তুমি এসে লাগিয়ে দাও। আমি তো শাড়ির কুচি লাগাতে পারি না। সমস্যা নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এদিকে আসো। আমি নাদিয়ার সামনে গেলাম। নাদিয়ার পেটের উপর কোনো কাপড় নেই, সাদা ধবধবে পেটটা। আমি তার পেটের উপর তাকিয়ে আছি। নাদিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমি তার পেটের দিকে তাকিয়ে আছি। এখন দেখা লাগবে না, তোমার জিনিস সারা জীবন দেখতে পাবে। আমি আর কোনো কথা না বলে নাদিয়ার কথা মতো শাড়ির কুচিটা পরিয়ে দিতে লাগলাম। যখন কুচিটা পেটের উপর দিয়ে ঢুকিয়ে দিলাম, নাদিয়া চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। তো যাই হোক, বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাসেলের বাসায় চলে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আজকে রাসেলের গায়ে হলুদ। রাসেলের বাসার সামনে এসে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর গাড়ি পার্কিং করে দুজনে ভিতরে গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি সব ময়দা সুন্দরী চারপাশে ঘোরাঘুরি করছে। নাদিয়া আমার হাত ধরে আছে। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম আর নাদিয়াকে পরিচয় করিয়ে দিলাম। আন্টি নাদিয়াকে ভিতরে নিয়ে গেল আর আমাকে বলল রাসেল তার রুমে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাসেলের রুমে চলে আসলাম। এসে দেখি শালা হবু বউয়ের সাথে ফোনে কথা বলছে। আমি পিছন থেকে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কেটে দিলাম। কিরে শালা, কালকে তো একেবারে নিয়ে আসবি, তাহলে এত কথা বলার কি প্রয়োজন? আমি ওরে ফোন দিই নাই, ও নিজেই খালি ফোন দেয়। ও, তা তুই কখন আসলি? ভাবি আসে নাই?
আন্টি নাদিয়াকে নিয়ে তাদের রুমে গেছে। তো তোর অনুষ্ঠান কখন শুরু হবে? এই তো কিছুক্ষণ পর। তুই নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে রাসেলের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে যেটা দেখলাম সেটা দেখে মাথা পুরো গরম হয়ে গেল। নিচে এসে দেখি নাদিয়াকে কিছু ছেলে ডিস্টার্ব করছে। নাদিয়ার শরীরের নানান জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। নাদিয়া দাঁড়িয়ে কান্না করছে। চলুন ছেলেগুলো নাদিয়াকে কি বলছে শুনে আসি। এই সুন্দরী, তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখতে না ভেরি সেক্সি লাগছে। আমাদের সাথে যাবে? তোমাকে পুষিয়ে দিব। এরকম ছিল তাদের কথাগুলো। আমি পিছন থেকে গিয়ে সবগুলোকে মারতে লাগলাম। বাড়ির সব আত্মীয় স্বজন এক হয়ে গেছে। মারতে মারতে সবগুলো শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। এখানে কি হয়েছে? আর স্বাধীন, তুই ওদের মারছিস কেন? ওরা নাদিয়াকে খারাপ কথা বলছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তুই ভাবিকে নিয়ে ভিতরে যা। আমি আর কোনো কথা না বলে নাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। নাদিয়া এখনো কান্না করছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি আর নাদিয়া নিজের রুমে চলে আসলাম। নাদিয়া কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর নাদিয়া বের হয়ে আসলো। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি নাদিয়া বালিশের নিচে মাথা দিয়ে কান্না করছে। এই জানো তুমি কান্না করছো কেন? তাদের যে মাইট দিছি, মনে থাকলে আর কোনো মেয়ের সাথে এরকম খারাপ কথা বলবে না। তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বের হয়েছি। হঠাৎ ছেলেগুলো আমাকে দেখে। আমি তো রাসেলের সাথে দেখা করতে গেছি আর তোমাকে আন্টি ভিতরে নিয়ে গেছে। তুমি ভিতর থেকে বেরিয়ে আসলে কেন? আমার একা একা রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই তোমাকে খুঁজতে বের হয়েছি। আচ্ছা বাবা, এবার কান্না বন্ধ করো। যা হবার তা হয়ে গেছে, এখন আর কান্না করো না। আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো। আসো। তারপর নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নাদিয়াও আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ করেই নাদিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনে দুজনকে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে। ওই মেয়েরা আর কি দেখবেন? অনেক তো দেখেছেন, আর কিছু দেখা লাগবে না। আপনারা আসলে অনেক লুচু, মানে লুচ্চা। আকের স্বামী স্ত্রীর রোম্যান্স দেখেন। 5 বছর পর ও বেবি কাম 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 তুমি। হঠাৎ রিমনের মুখে এই গান শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে রিমন হিরো আলমের ভক্ত, কিন্তু ও এই গান কোথায় শুনছে? বাবা, তুমি এই গান কোথায় শুনছো? এটা তো তোমার মোবাইলে শুনেছি বেবে। তুমি জানো এই গান শুনে তোমার আম্মু 3 ঘন্টা জ্ঞান হারা ছিল। কেন আব্বু? সেটা তো বাবা বলতে পারবো না। শুনেছি আরো অনেক মানুষের তোমার আম্মুর মতো অবস্থা হয়েছে। কিন্তু আব্বু, আমি তো মোহনাকে এই গান শুনিয়েছি, কিন্তু ওর তো কিছু হয় নাই। ও তো ছোট মানুষ, তাই ওর কিছু হয় নাই। তুমি এসব গান আর শুনো না বাবা, তুমি ঠিক মতো পড়ালেখা করো। ঠিক আছে আব্বু। রিমন চলে গেল। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন রিমন আমার ছেলে আর মোহনা হলো বিথির মেয়ে। রিমন আর মোহনা দুজনে সমবয়সী, দুজন একসাথে খেলাধুলা করে। রাসেল আর সাদিয়ার বিয়েতে আর যাওয়া হয়নি। পরে রাসেল আমার কাছে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। রাসেলের একটা মেয়ে আছে, ওর বয়স 1 বছর 3 মাস। তো যাই হোক, আমি রুমে এসে দেখি নাদিয়া রুম গোছাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হলো, হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরলে? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। তোমার জিনিস, এখানে বলার কি আছে? তুমি যখন তখন আমাকে আদর করতে পারো। তাহলে চলো রিমনের একটা বোন নিয়ে আসি। আসো। তারপর নাদিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার শরীরে কিস করতে লাগলাম। আস্তে আস্তে কি তা আমি আর জানি না, অনেকেই দেখছেন, আর দেখা লাগবে না। আমি এখনো সিঙ্গেল। তো এভাবে চলতে লাগলো আমাদের সংসার। আমরা অনেক হ্যাপি আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।